أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم السلام عليكم ورحمة الله আমি অনুরোধ করবো আপনাদের মোবাইলগুলো সুইচ অফ করে রাখার জন্য, কারণ আজকে যদি এই ট্রেনিং থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ কাজ থাকে আমি মনে করবো এখানে সময় নষ্ট করার কোনো অর্থ নাই, আমরা গুরুত্বপূর্ণ কাজে চলে যাই নাকি। আর যদি মনে করি যে আজকে ট্রেনিংটাই আমার কাছে ইম্পর্টেন্ট, তো আমি বলবো সুইচ অফ করে দেওয়ার জন্য মোবাইলটা সারাদিনের জন্য। কারণ আমি এতটুকু বুঝি বা জানি, স্যার সম্বন্ধে যতটুকু রিসার্চ করেছি, দুর্ভাগ্য আমি 5 দিনের পোস্টই করতে পারি না অসুস্থতার কারণে, বাট আমি ভিডিওতে অনেক কিছু দেখেছি, অনেকে লাইভ করেছে, অনেকে বিভিন্নভাবে করেছে, এটা ভাগ্যের ব্যাপার। আশা করি এই 2 দিনে আমরা অনেক কিছু পাবো জীবনের জন্য, জীবিকার জন্য, সমাজের জন্য। তা আমি বলবো মনোযোগ সহকারে আপনারা আজকের ট্রেনিংকে উপভোগ করবেন, অযথা বিনা কারণে উঠা বসা করবেন না, পাশাপাশি কথা বলবেন না। কারণ আপনার হয়তো মনোযোগ না থাকতে পারে, কিন্তু আরেকজন ব্যক্তি খুব মনোযোগ সহকারে শুনছে, আপনার আমার কথার কারণে, উঠা বসার কারণে, লড়াচড়ার কারণে আরেকজনের হয়তো তার যে দৃষ্টি আকর্ষণ, মনোযোগে বিঘ্ন ঘটবে। আমি কারো উপকার করতে পারবো কিনা জানি না, তবে কারো ক্ষতির কারণ হতে চাই না, এই অধিকার আল্লাহ আমাদেরকে দেয়নি। তা আমি বলবো আজকে টোটাল প্রোগ্রামটি আমরা চমৎকার ভাবে, কারণ এর আগে যত প্রোগ্রাম হয়েছে অপরচুনিটি মার্কেটিং প্রাইভেট লিমিটেড সম্মানিত এক্সিকিউটিভ থেকে শুরু করে সিনিয়র বৃন্দ প্রত্যেক অত্যন্ত চমৎকার ভাবে, চমৎকার পরিবেশে আমরা পরিচয় দিতে পেরেছি যে আমরা শৃঙ্খলাবদ্ধ নাকি। তা আজকেও আমরা পরিচয় দিব, আগামীকালও পরিচয় দিব। তা আমি স্যারকে মূল ট্রেনিংটি শুরু করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? ভালো আছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের অনেক গুণগান শুনলাম, কাজেই শুনে মনে হয় যে আমি বিরাট বড়, আসলে কিছু না, উই আর দ্য সেম। আমি আপনাদের সাথে আমার যে এক্সপিরিয়েন্স গুলো সেগুলো শেয়ার করবো আজকে। কিন্তু আমি খুব খুশি হয়েছি যে আজকে পুরো রুম ভর্তি মানুষজন, আপনারা সবাই আসছেন এই প্রোগ্রাম দেখতে। একটু লম্বা প্রোগ্রামই হবে, কি বলেন? আজকে আমরা সারাদিন এবং আগামীকালকেও সারাদিন থাকবে এটা, তাই না? এর আগে যে ব্যাচ ছিল সেখানে আমরা 5 দিনে যেটা কমপ্লিট করেছি সেটা আমরা 2 দিনে কমপ্লিট করবো। তার মানে এই না যে কোনো গুণগত মান বা কোনো কিছু নেমে যাবে। 5 দিনে করে আর একটু, তারপর আমরা অল্প সময় করে করেই 5 দিনে করেছি, 5 ফুল ডে না। তো এই 2 দিনে আমরা চেষ্টা করবো যে এখান থেকে আমরা কিছু মাইন্ডসেট, কিছু জিনিস শিখে নেব, আমি আপনাদের সাথে শেয়ার করবো। চীন দেশের একটা প্রবাদ আছে যে if you give a man a fish you feed him for a day, if you teach him how to fish you feed him for the rest of his life. বাংলায় হচ্ছে একজন মানুষের যদি আপনি একটা মাছ খেতে দেন তাহলে একদিনের খাবার খাওয়ায়, তাহলে যদি মাছ ধরা শেখান তাহলে সারা জীবনের খাবারের ব্যবস্থা করবেন, ঠিক না? তো আজকে আমি চেষ্টা করবো আপনাদেরকে মাছ ধরা শেখানো। হ্যাঁ, এই শেখানো যদি থাকে তাহলে সারা জীবন আপনারা মানে মাছ ধরে খেতে পারবেন। তো আজকে এবং কালকে আমরা সেলস, বিজনেস এবং আমাদের কিভাবে আমাদের জীবনটাকে সফল করা যায় 3টা ব্যাপার নিয়ে আলোচনা করবো, যেহেতু একটা সেলসের কাজে। আমি মানে ওএম বাজারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়া। এটা কিন্তু একটা লার্নিং এক্সপেরিয়েন্স। আপনারা হয়তো মনে করেন যে আমি আপনাদের শেখাচ্ছি, কিন্তু প্রতিটা ট্রেনিং থেকে আমার যে শিক্ষাটা হয় সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার,
যেহেতু আমাকে ট্রেনিং এর জন্য পয়সা দেওয়া হয়, এই জন্য আমি এত বেশি বলি না, পরে আবার আমার কাছে উল্টা পয়সা চাইবো, আপনার তো শিখতেছেন পয়সা অর্ধেক নেবেন, তাই না? কিন্তু এখান থেকে অনেক কিছু শিক্ষা হয় প্রত্যেকটা জায়গা থেকে। তো আমরা আজকে চেষ্টা করবো যেন ট্রেনিংটা এরকম কিছু না হয় যে আপনারা গম্ভীর হয়ে বসে থাকেন, উনি শিখাবো আমরা শিখতেছি, এরকম হবে না। আমি চাই যেন আপনাদের এই 2টা দিন আনন্দময় হোক এবং কিছু জিনিস আপনারা শিখে বাসা যেতে পারেন। কাজে মুখ টুক গোমরা করে থাকলে চলবে না, কি বলে? হ্যাঁ, ওকে, তাহলে শুরু করি। সো প্রথমেই যেটা আপনারা আমার ভিডিও দেখলেন ইন্ট্রোডাকশন, তারপরেও আমি সবসময় আমার একটা ইন্ট্রোডাকশন দেই বা নিজের পরিচিতি দেই। তার কারণে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমি যখন কোনো কিছু শেখাবো তখন আমি কোন জায়গা থেকে আমার জ্ঞান অর্জন করেছি সেটা শেখাবো, তাই না? আমরা পৃথিবীতে বা আমাদের দেশে অনেক জায়গায় দেখি সবাই খালি শিখাইতে চায়। আমাদের দেশের টিচারের সংখ্যা বেশি স্টুডেন্টের থেকে, মানে একটা যদি আপনার আজকে শরীর খারাপ হয়, দেখেন যে 10 জনে আপনার এমন এমন জিনিস দিবে, আদার চা খান, এটাতে তুলসী পাতা একটু সেইটা খায় বলেন, মানে ডাক্তারের সংখ্যা এত বেশি রোগীর চাইতে, তাই না? তো অনেক সময় আছে আমরা খুব উপদেশটা দিতে পছন্দ করি। সো আমি চেষ্টা করবো আপনারা যেন আমার ব্যাকগ্রাউন্ডটা জানেন, সো দ্যাট আপনি জানেন যে আমি কোন জায়গা থেকে শেয়ার করছি আর কি। আমার নাম মুনির হাসান খান, সবাই শুনেছেন। আর আমি পড়াশোনা করেছি বাংলাদেশ থেকে অর্ধেক। আমি ঢাকার IBA 19 নম্বর ব্যাচ MBA ক্লাসে, এখন বোধহয় 52 নম্বর ব্যাচ চলতেছে। কাজে মানে ডোন্ট গেট ফুলড, আমার সুন্দর চেহারা এবং কালো চুল দেখা পায়েন না, মানে এগুলো সব অন্য কালার দিয়ে করা হয়েছে, যেটা অরিজিনাল না। বয়স আমার অনেক বেশি। ওকে, সো আমার ঢাকা ইউনিভার্সিটিতে IBA ক্লাস করতে করতে 3rd সেমিস্টারের পরে আমার সুযোগ হয় মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার। সেখানে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে আমি আমার MBA কমপ্লিট করেছি। HR হিউম্যান রিসোর্স হচ্ছে আমার মেজর, আর মার্কেটিং হচ্ছে আমার মাইনর। তারপরে প্রায় 13 বছর কাজ করেছি আমি হসপিটালিটি ইন্ডাস্ট্রি। আপনাদেরকে কালকে যখন শেয়ার করবো, আমি শেয়ার করবো যে কিভাবে একেবারে খুব ছোট্ট একটা কাজ থেকে একেবারে ঝাড়ুদারের কাজ শুরু করেছিলাম। বা 13 বছর আমি হোটেল রেস্টুরেন্ট ম্যানেজমেন্টে কাজ করেছি, এবং সেখানে আমি একটা ঝাড়ুদার হয়ে শুরু হয়ে সেখানকার রিজিওনাল জেনারেল ম্যানেজার হয়েছি। প্রায় 21টা রেস্টুরেন্ট আমি ম্যানেজ করেছি। তো এটা নিয়ে শেয়ার করবো। তারপরে আমার পড়াশোনা যখন শেষ হয় ওখানে আমার মাথায় একটা ভূত চাপলো যে আমি দেখলাম যে মানুষকে ডেভেলপ করা, ট্রেন করা, এটা আমার একটা নেশা এবং পেশা। তো তখন আমি আমার নেশাটাকে বা আমার ভালো লাগাটাকে আমার পেশা হিসেবে করলাম। চাকরি ছেড়ে দিয়ে আমি শুরু করলাম আমার নিজের একটা কোম্পানি, এবং সেই সাথে বিভিন্ন আমেরিকান গভর্নমেন্টের বিভিন্ন কাজ শুরু করলাম। তো গত 12 বছরের উপর থেকে আমি SBDC, যেটাকে বলে স্মল বিজনেস ডেভেলপমেন্ট সেন্টার, মার্কিন যুক্তরাষ্ট্রের গভর্নমেন্টের প্রজেক্ট, যেখানে আমি ক্যালিফোর্নিয়াতে থাকি। আমার কাজ হচ্ছে গরিবদেরকে স্বাবলম্বী বা বড়লোক করা, এই হচ্ছে কথা। আমার সাথে ওদের সন্ধ্যার কথা হচ্ছিল যে আমি খুব মজা করেই বলি যে ওখানে আমি গত বছরে শ্রেষ্ঠ কনসালটেন্ট হিসেবে পুরস্কার পেয়েছি, কারণ আমি 179টা ফ্যামিলিকে আমি স্বাবলম্বী করতে পেরেছি এবং বিজনেস তৈরি করতে পেরেছি। তো ওই জন্য মজা করে বলি যে পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশের একজন ছেলে পৃথিবীর সবচেয়ে ধনী দেশের লোককে শিখাইতেছে কি করে বড় লোক হতে হয়, তাই না? সেই কাজটাই আমার করা। তো সেটা আমি গত 12 বছর ধরে করে আসছি। তো সেখানে এছাড়াও আমেরিকা এবং বিভিন্ন দেশের আমার ট্রেনিং করার সুযোগ হয়েছে বিভিন্ন কোম্পানির সাথে। বর্তমানে আমি কর্পোরেট কনসাল্টিং করি, যেটাকে বলা হয় যে আপনাদের কোম্পানি এজ এ হোল একটা মানুষের মতো, তার শরীরে বিভিন্ন রকমের সমস্যা থাকে, বুঝতে পারছেন? যেমন সেলস যদি না জানে তাহলে ব্রেনের সমস্যা থাকে, হাত পায়ের সমস্যা থাকে, কারণ বিজনেসের ডাক্তার পেয়ে যাচ্ছে। তো এখন আমি বিজনেসের ডাক্তার হিসেবে কাজ করি। বাংলাদেশের প্রায় 50টা কোম্পানির সাথে ট্রেনিং এবং কনসাল্টিং করার সুযোগ। আর আমার অভিজ্ঞতাগুলোকে আমি বই আকারে প্রকাশ করেছি প্রায় 14 সালে। 2টো বই ছিল ইংলিশে, লিডারশিপ প্লেন অ্যান্ড সিম্পল এবং আরেকটা সেলসের উপরে। বইগুলোর 4টা সংস্করণ বিক্রি হয়ে গেছে খুব ভালোভাবে, এবং তার মধ্যে সবার কাছ থেকে অনুরোধ আসছে যে আপনি এটাকে বাংলায় করেন, কারণ আমি এটা করেছিলাম। তো লিডারশিপটাকে আমি প্রথমে বাংলায় করেছিলাম, সেটাও সোল্ড আউট হয়ে গেছে, এবং আপনার শুনে খুশি হলেন যে ওটাকে আবার সাউথ আমেরিকা, দক্ষিণ আমেরিকার
পানামার নাম শুনেছেন তো না? পানামা কান্ট্রি আরো একজন কনসালটেন্ট ছিলেন, উনি খুব পছন্দ করেছেন আমার বই। তারা 2 বছর আগে আমার কাছ থেকে আবার সত্য কিনে নিয়ে এই বইটা আবার স্প্যানিশ ভাষাতেও প্রকাশিত হয়েছে, 3টা ভাষায়। সো তবে বর্তমানে এই মানে শুনে আরো খুশি হবেন যে গত সপ্তাহে আমার 3টা বই প্রকাশ পেয়েছে। আমি এগুলোকে বাংলায় করেছি। ব্যবসার স্বপ্ন থেকে স্বপ্নের ব্যবসা, এবং আরেকটা হচ্ছে রেকর্ড ব্রেকিং সেলস পারফরমেন্স, এবং আরেকটা হচ্ছে হলো লিডারশিপ সহজ সাধারণ। ওই 3টাকে সমন্বয় করেছে একটা পূর্ণাঙ্গ সফলতার জন্য আর কি। সো সে বই নিয়ে হয়তো আমরা পরে কথা বলবো। এটা এখন পর্যন্ত আমরা প্রকাশ পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত এটাকে কি বলে, মোড়ক উন্মোচন না কি বলে, মোড়ক উন্মোচন, হ্যাঁ, সেটা করা হয়নি। বাট আপনারা হয়তো এটা দেখতে পাবেন আজকে। এটাকে একসাথে করে 3টা বইকে এটাকে বলা হয় যে বিক্রয় এবং ব্যবসায় পূর্ণাঙ্গ সফলতা সিরিজ আর একটা এই একসাথে নিয়ে আসা হয়েছে। তো সেটাকে আমরা আলোচনা করবো। এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। সো আমার জীবনে বিভিন্ন কাজে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ব্যবসায় অনেক সফলতা পেয়েছে। আমি প্রায় 9 বার আমার সেলস রেকর্ড ব্রেক করেছি। তো আজকে আমি আপনাদের শেখাতে পারবো যে সেলসের কোন জিনিসটা জানলে আপনিও রেকর্ড ব্রেকিং সেলস করতে পারবেন। আবার অনেক জায়গায় আমি ভুলও করেছি, অনেক রকমের আমার সেই কর্মক্ষেত্রে ভুল হয়েছে, যেটা সাফার করেছি আমি। আজকে হয়তো আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করবো যে কোন জিনিসটা করেন না, করলে আপনার ক্ষতি হবে, আবার কোন জিনিস করলে আপনার উপকার হবে। এই 2টো জিনিসই আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে। সো কিন্তু শেয়ার করবো কোন ভাষায়? এটাকে বলা হয় স্ট্রিট স্মার্ট। স্ট্রিট স্মার্ট কথাটা কেউ জানেন? স্ট্রিট স্মার্ট কাকে বলে? অনেক সময় রাস্তা থেকে শেখা। আমার আগেরটা নিয়েছিলেন নাকি স্যার? ভেরি গুড। আগের বা অন্য এর আগেও যদি ট্রেনিং এ থেকে থাকেন কোনো অসুবিধা নাই, ইউ আর ওয়েলকাম। খালি মনে রাখেন যে আমি যেসব গল্প করবো আগের থেকে আবার বলে ফেলেন না, তাহলে আবার সমস্যা হয়ে যাবে, তাই না? লোকজনের মধ্যে কিংবা একটা ধাঁধা দিলাম, দেখি উত্তর আগে থেকে বলে ফেলেন, মজা চলে যাবে। বাট গুড। স্ট্রিট স্মার্ট মানে রাস্তা থেকে শেখা। এটা আবার কি জিনিস? রাস্তা থেকে শেখা। আমরা কিন্তু স্কুল কলেজে পড়াশোনা করে একটা জিনিস শিখি, তাই না? স্কুল কলেজ থেকে ডিগ্রি পাস করে যখন কাজে যোগ দিলাম, স্যারে বললো, বস বললো যে এই যান আমার এই পারচেজ লেটার রেখে নিয়ে আসেন। তাহলে পারচেজ লেটার তো পারি না। কি আপনি এমএসসি পাস করে এসেছেন, আপনি পারেন না? আসলে এমএসসি পাস করার সময় শেখায় নাই আমাদেরকে, তাই না? আমাদের স্কুল কলেজে কি শিখাইছে? কেরানি পদে ইসের জন্য অ্যাপ্লিকেশন লাগে, তাই না? ওটা বহুদিন পরে ওটা ঠিক হয়েছে, কিন্তু আমাদেরকে আগে কি অ্যাপ্লিকেশন শিখাইতো যে একটা দরখাস্ত লেখো অমুক অফিসে কেরানি পদে। কারণ ব্রিটিশরা বলতে বাঙালিরা কেরানির উপরে উঠতে পারবে না, এই জন্য আমাদের বইয়ের মধ্যে ওই একই জিনিস লেখা থাকতো, তাই না? তো আমাদের কিন্তু এইসব জিনিস শেখায় নেই। এগুলো জিনিস আপনাকে কাজে এসে শিখতে হয়েছে, রাস্তায় এসে শেখা। তো বইয়ের শেখা একটা জিনিস, রাস্তায় শেখা একটা জিনিস। সেটা হচ্ছে বইয়ের শেখা যখন আপনার প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে আসবে তখন দেখবেন যে কাজেই লাগে না। সব না সদা সত্য কথা বলবে, কয়জন সত্যি কথা বলে? যদি আপনার মাথা ব্যথা করতেছে, আপনার জিজ্ঞেস করলেন, আপনি জানেন যে আপনার বউ বা মা বা যে কেউ মন খারাপ করবে যদি আপনার মাথা ব্যথা করছে, আপনি কি করেন? না 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 আমি ঠিক আছে। এটা তো মিথ্যা কথা, তাই না? কথা হচ্ছে দিনের মধ্যে 1000 কথা। তারপরে পরিশ্রম সফলতার মূল, এটা শিখেছেন আমাদের বইয়ের মধ্যে। পরিশ্রম যদি সফলতার মূল হয়, তাহলে ওই যে রাস্তায় যে রাস্তার মাটি কাটতেছে, সে তো সবচেয়ে বড় লোক হওয়ার কথা, সে কেন বড় লোক হচ্ছে না? সে তো সারাদিন আমার চেয়ে 10 ঘন্টা বেশি পরিশ্রম করতেছে। তার মানে রাস্তায় শিখেছে শুধু পরিশ্রম সফলতার মূল না, স্মার্ট পরিশ্রম সফলতার মূল। বুদ্ধি জায়গায়, আসল জায়গায় খাটানোটা আর কি, তাই না? আমাদের বাসায় তো সবাই ঝগড়া করে, তাই না? মানে আমাদের বোনরা যারা আছেন, মহিলাদের কাউরে এনে ঠিক করে না, সবাই কিন্তু ঝগড়া করে। কিন্তু আমার কয়েকটা খালা টালা আছে, গোপনে ফুসফেরা কালে এমন একটা কথা লাগাই দিছে, পুরো ফ্যামিলির ঝগড়া শুরু হয়ে গেছে। ওর মধ্যে কিন্তু উনি নাই, কিন্তু দেখা গেছে যে এর ওর মুখ দেখা দেখি বন্ধ। পরে খোঁজ খবর নিয়ে দেখা গেল যে আসল কালপিট হইতেছে ওইখানে ছোট্ট একটা কুটনামি লাগাই দিচ্ছে। এই হইতেছে স্মার্ট পরিশ্রম সফলতার মূল, বুঝছেন? সবাই কাজ করে এটা সেল করে পাইতেছে না, আপনার ছোট্ট একটা জিনিস ঢুকে দিলেন, দেখা গেল যে আপনি বেশিরভাগ সেলসের পয়সা আপনার হাতে চলে আসবে। এই জিনিস হচ্ছে স্ট্রিট স্মার্ট, যেটা বইয়ে পাবেন না। আমি উদাহরণ দিই আরো, তাহলে আপনারা বুঝতে পারবেন। এক লোক বিদেশ থেকে আসছে, বিদেশি এসে বাংলাদেশের এক ছেলের বলতেছে যে ভাই আমি খুব ভালো বাংলা শিখছি। সে বলে যে দুর্মিয়া আপনি বিদেশে আপনি কি বাংলা শিখছেন? না আমি প্রচন্ড বাংলা, আমি পড়ালেখা করে আপনার বাংলা শিখছি, বঙ্কিমচন্দ্রের বই পড়ে আপনাদের আমি বোঝাই দিতে পারবো, এইরকম বাংলা শিক্ষা। প্রধানত বঙ্কিমচন্দ্রের
লেখাটা এই বাঙালি কয় আমার তো বিশ্বাস হয় না। আচ্ছা আসেন দেখি আপনি কেমন বাংলা শিখছেন। কই রাস্তা নিয়ে গেছে, রাস্তা নিয়ে গিয়া রাস্তায় একটা কুকুর শুয়েছিল, কয় যে ভাই বাংলা বইলা এই কুকুরটারে তাড়ান। এখন এই লোক কুকুরের সামনে এসে দাঁড়াই করতেছে যে হে কুকুর তুমি সরিয়ে যাও। কুকুরকে শুনে তার কাছে আমি অনুরোধ করিতেছি সরিয়ে যাও। এইটাও শুনেন যে কুকুর আমি কিন্তু রাগান্বিত হই না। এই লোক থামেন, একটা কুকুরে কয় গেলি বলতে কুকুর ঘুম ধরে আপনি বাংলা শিখছেন কিন্তু রাস্তার বাংলা শিখে না। এটা হচ্ছে ওই খাতায় বহু সেলস করছেন, সেলসের ডেফিনেশন করছেন, কিন্তু সেই সেলসের রাস্তায় কাজে লাগে ওইটা আমাদেরকে শিখতে হবে। বুঝতে পারছি আপনাদের? তাহলে আজকে সেটা করবো। আরেকটা জিনিস আমি আপনাদের শেখাবো, সেটা হচ্ছে কি কুড়ালের খিচুড়ি। আমার বানান টানাগুলো ভুলে তো ভাই নিজে বলে ক্ষমা করে দিন। বাংলায় 33 মার্ক পাইয়া কোনো রকম পাস করছিলাম বহুত আগে আর কি। সো বানানের ভুল থাকে অনেক সময়। বাট কুড়ালের খিচুড়ি এটা একটা গল্প। আজকে আপনাদের প্রতিটা সেশনে দেখবেন যে আমি চেষ্টা করবো ছোট ছোট গল্প বলে উদাহরণ দেবো, আপনি বুঝতে পারেন যে আমি নিয়ে কথা বলছি। আজকে ট্রেনিংটা কেমন হবে সেটা হচ্ছে, এটা আমি ছোটবেলায় রুশ দেশের উপকথা নামে একটা বই ছিল, সেই বইয়ে পড়ছিলাম কুড়ালের খিচুড়ি গল্প। ওই সময় ছিল কুড়ালের যাও, এটা দেখলাম যে বাঙালি খিচুড়ি বুঝতে পারে এই জন্য আমি খিচুড়ি নাম দিয়েছি। গল্পটা হচ্ছে একজন সৈনিক, সে অনেক আগে, সে মানে রিটায়ার করছে, যুদ্ধক্ষেত্র থেকে ফেরত আসতেছে, রাস্তায় আসতেছে, তার প্রচন্ড ক্ষুধা লাগছে। তো সে কি করলো, রাস্তায় দেখলো একটা অবস্থাপন্ন একটা মানুষের বাসা, খুব ভালো। তো এই বাসার দরজা নক করলো, দেখলো যে একজন বুড়ি ভদ্র মহিলা বের হয়ে আসছেন। তিনি বললো যে বুড়িমা, আমি একজন সৈনিক, আমার প্রচন্ড খিদে লাগছে, আপনার বাসায় কি খাবারের কিছু আছে নাকি? তো বুড়িটা একটু টিপটা ছিল, এখন এটা কি খাওয়াবো? না বাবা, আমার বাসায় খাবারের কিছু নাই। এই সৈনিক দেখলো, ভিতরে তাকায় যে অবস্থা ভালো, খাবার না থাকার কোনো কারণই নেই। তখন ও দেখে যে কি করে করে, দেওয়ালে দেখে যে একটা কুড়াল, কুড়াল চেনেন তো আপনার নাকি? কুঠারটা কুড়াল, কুড়াল টাঙানো। তো বুড়ি দেখুন, আচ্ছা বুড়িমা ওই কুড়ালেরই একটা খিচুড়ি রান্না করে খাওয়ান না। কিন্তু বুড়িমার মাথা খারাপ হয়ে গেছে, চালের খিচুড়ি শুনছি, ডালের খিচুড়ি শুনছি, কুড়ালের খিচুড়ি তো জীবনে শুনি নাই। তুই কয়ে যে বাবা এটা তো আমি জানি না কিভাবে কুড়ালের খিচুড়ি। বলে আমি জানি, আপনাকে দেখাতে পারবো। তাই নাকি? আসো আসো। ভিতরে নিয়ে গেছে। তো কুড়ালটা ওখান থেকে আইনা কাঠটা খুলে লোহাটা ধুয়ে একটা হাড়ির মধ্যে পানি দিয়া আগুনের নিচে দিয়ে জাল দেওয়া শুরু করেছে। চামচ দিয়ে নাড়তেছে আর বলতেছে যে এর মধ্যে একটু চাল হইলে চা টেস্ট হইতো। বুড়ি কয় হ্যাঁ চাল আছে, চাল দিছে। ডাল হইলে আরো ভালো হইতো, ডালও দিছে। যা যা মশলা আছে যা বলে সবই দিছে। ফাইনালি খিচুড়িটা যখন রান্না হয়ে গেছে, তারপরে এতে কুড়ালটা সরে ধুয়ে আবার জায়গা মতো রেখে এরা খাইতে বসছে। এখন বুড়ি খিচুড়ি খাইতে খেতে বলে যে বাবারে, কুড়ালের এইরকম মজার খিচুড়ি এর আগে কোনদিন খাই না। আজকে ট্রেনিংটার ব্যাপারটাও হচ্ছে কুড়ালের খিচুড়ি। কারণ ফিল্ডে আপনারা থাকেন, সেলস করেন আপনারা, মানুষের সাথে আপনাদের যোগাযোগ, আপনারা অনেকদিন ধরে কাজ করে আসতেছেন, আপনাদের ভিতরে সব মশলাপাতি আছে। প্রত্যেকটা এই সেলসে সফলতার জন্য, বিক্রয়ে সফলতার জন্য যা যা কিছু দরকার সব মশলা আপনাদের ভিতরে আছে। খালি গিফটটা মুখে আপনি বাই করতেছেন না। এখন এই আমেরিকা থেকে একটা কনসালটেন্ট আসছে, আমি হতেছি কুড়াল, মনে রেখে আমার এই কুড়ালের মতন হাড়ির মধ্যে বইরা আপনাদের কাছ থেকে আইডিয়াগুলো নিয়ে এমন একটা খিচুড়ি বানায় খাওয়াবো, যাওয়ার পরে বলবেন যে আমেরিকান এরকম একটা খিচুড়ি এর আগে কোনোদিন খাই নাই। আপনাদের ভিতরেই সব আইডিয়া আছে। তো আমরা এই 2 দিনের প্রোগ্রাম, আপনারা এর আগে দেখেছেন, আপনারা যখন ট্রেনিং প্রোগ্রামে আসছেন 3 ঘন্টা 4 ঘন্টা প্রোগ্রাম হয়েছে, বিভিন্ন লোক এসে কথা বলেছেন, তাই না? অনেকে এসেছেন, আমরা তালি দিয়ে সবাই বাসায় গেছি। সেটা এক রকমের ট্রেনিং। আর এখনকার যে ট্রেনিং, এটা হচ্ছে কর্পোরেট ট্রেনিং। আমরা যেটা কর্পোরেশনে যেভাবে ট্রেনিং করি, একটু ডিফারেন্স হচ্ছে, আমি যে কর্পোরেটের ট্রেনিংটা করি সেই ট্রেনিংয়ে 30 জনের বেশি থাকে না। কারণ এখানে অনেক ওয়ান অন ওয়ান হয়, তাদেরকে ভালো মতন টিচিং করার জন্য অনেক এক্সারসাইজ করা হয়। তো আজকে আমাদের লোক বেশি, কিন্তু ফরম্যাটটা হবে কর্পোরেট ট্রেনিং এর মতন। এখানে ইন্টারাকশনটা খুব জরুরি। আপনারা কি জানেন কি না জানেন সেটা জরুরি। সেজন্য আমি চাই যে আপনারা মুখ খুলেন। হ্যাঁ, আপনাদের যদি মনে কিছু থাকে আমাদের গালিগালাজটা না দিলে, মানে কোন রকমের আইডিয়া কিংবা কোন রকমের প্রশ্নের উত্তর, কোনো ভুল করার দরকার নাই, মানে চিন্তা করার দরকার নাই যে
এটা বললে হয়তো স্যার এটা করবে ওটা করবে, ওরকম যেন আপনারা নাই করেন। সেই জন্য আমার ট্রেনিংগুলোতে আমি সবসময় পকেটে করে চকলেট নিয়ে আসি। দেখতে পারেন যে আমার কেউ প্রশ্ন করলে কিংবা কোনো প্রশ্নের উত্তর দিলে বা মুখ খুললেই চকলেট পাবে। নাকি চেষ্টা করে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কথা করে। জি স্যার। বাংলাদেশি চকলেট, তবে এখন কথা হচ্ছে স্টক সীমিত, আগে আসলে আগে পাবেন, দিতে পারবেন আর কি। হ্যাঁ, অন্যবার 3-4টা প্যাকেট রাখি, আজকে আমি দেখবেন একটা প্যাকেট, কারণ আমার বর্তমান অর্থনৈতিক দুরবস্থা এবং বাংলাদেশের রাজনৈতিক অচল অবস্থার কারণে এক প্যাকেট চকলেট আনছি। বাট আমি চেষ্টা করবো লাঞ্চের টক হইতে পারে, ট্রাই করে দেখেন। আপনার ডিউ কোথা থেকে আসে আবার? ও, ওটা তো ধর নিয়ম করার আগে করছিলাম, পাবলিক আরো চালাক দেখা যায়, নিয়মের আগে পরে। রাজনৈতিক কারণে চকলেট অভাব পড়ে গেছে ভাই, গভর্নমেন্ট রেগুলেশন আছে। তো এবার বুঝতে পারছেন আপনারা যে আমরা সবই তো ডান দিকে যাচ্ছে এই বাম দিকে দিয়ে বলে নাই, সেটা আসে না। পকেট দেওয়া শেষ হোক, অসুবিধা নাই। এই যে আপনার কাছে গেল। জি স্যার। হ্যাঁ, দেশি ব্যাগ আমার তো আজকের যারা আপনারা পার্টিসিপেন্ট আছেন কিন্তু উড়াল দিয়ে প্যাকেট কাটবেন না? প্যাকেট কাটবেন না, তবে এইভাবে শুধু চকলেটের প্রশ্ন করলে চকলেট শেষ হয়ে যাবে, অন্য প্রশ্নের সময় আমরা পাইবেন না। এই যে স্যার পিছনে বলেন দেখি, স্যার আপনি বলেন। স্যার আমাদের পিছনে তো কোনো কিছু খেয়াল করতেছে না, শুধু সামনেই দিয়ে যাচ্ছেন স্যার। এই একটা কথা স্যার, এই যে কমপ্লেইন করলো পাইবেন। আত্মপ্রত্যয় এই ট্রেনিং এ বসেন, তারপর দেখা যাবে। স্যার পাই নাই তো স্যার। ও পাই নাই, ও মাঝখানে হয়ে গেছে কি? মাঝখানে মানি অর্ডার হয়ে গেছে, আপনি রিসিভ পান নাই, এই না ধরেন। ওকে, চকলেটের দামটা পেঁয়াজের দামের চেয়ে বেশি নাকি স্যার? এরে বাবা, এটা আমি যে রাজনৈতিক প্রশ্ন জিজ্ঞেস করছি, রাজনৈতিক প্রশ্ন করতেছে, তাহলে এবার আগাই। সময় সংকীর্ণ, এবার বুঝতে পারছেন তো? আমি চাই আপনারা প্রশ্ন করেন এবং এতে পার্টিসিপেট করেন। ওকে, কুড়ালের খিচুড়ি। তাহলে এখন আমাদের জানতে হবে যে হোয়াই উই আর হিয়ার, আজকে আমরা কেন আসছি, কি কারণে আসছি। স্যার আমাদের ধরে রয়েছে, আমি জানি না কেন আসছি, নাকি উল্টা বলতো না? এরকম একটা শুনছিলাম যে গ্রামে আপনার ওই মানে স্ত্রী নির্যাতন, মানে স্ত্রীর দ্বারা নির্যাতন, স্ত্রী নির্যাতন না, বউরে ভয় পায় সবাই আর কি। বউ এমন নির্যাতন হয়েছে, একটা সভা ডাকা হয়েছে। এই সবাই সব যত নির্যাতিত স্বামী আছে সবাই দাঁড়াইছে যে না, আর এই করা চলবে না, স্ত্রীদেরকে আর ভয় করা চলবে না, এরকম বিভিন্ন কথা বলতেছে। তো অনেকক্ষণ কথা বলার পরে একজন বলল যে ভাই, এত কথা বলে লাভ নাই, আগে আমরা ভোট নেই। যারা যারা বউরে ভয় পান তারা ডান দিকে এসে দাঁড়ান, আর যারা যারা বউরে ভয় পান না তারা বাম দিকে এসে দাঁড়ান। সব ডান দিকে চলে গেছে, শুধু এক লোক বামে দাঁড়ায় রয়েছে। সবাই ফুলের মালা টলা নিয়ে গেছে গেছে। ভাই একমাত্র পাইলাম আমাদের গ্রামে যে বউরে ভয় পায় না। দূর মিয়া, ভয়ের কি কথা? আমার বউ বলছে যেদিকে জটলা এদিক যাইবা না, এদিকে দাঁড়ায় রয়েছে। আজকে আমরা কেন আসছি, ভাই আমার বলছে জটলা যেদিকে দিতে হবে নাকি, এরকমটা। আজকে আপনাদেরকে যে ট্রেনিংটা হবে সেটা হচ্ছে মাইন্ডসেট নিয়ে। আমরা চেষ্টা করব যে আপনার একটা মানসিকতা তৈরি করার, সেলসেট। কারণ আমাদের মানসিকতা বা মাইন্ডসেট হচ্ছে অনেকটা প্যারাসুট। আপনারা চিনেন প্যারাসুট? সিনেমা দেখেন, প্লেন থেকে নামে। জি স্যার, চিনেন? তারপরে কি আবার অন্য মানে হাত থেকে এটা আবার অন্য আছে আর কি, তার অন্য আকার কেন। ভেরি গুড। প্যারাসুট আমরা সবাই চিনি, প্লেন থেকে ঝাঁপানোর সময়। প্যারাসুট কখন কাজ করে? ইট অনলি ওয়ার্কস when it open, তাই না? আপনার পৃথিবীর সবচেয়ে দামি প্যারাসুট কিনে প্লেন থেকে লাফে পড়েন, এটা যদি না খুলে তাহলে কি হবে বলেন তো দেখি? চিটাই পিঠা হয়ে যাবেন কি আপনি, তাই না? মাটিতে পয়লা। ঠিক সেরকম আমাদের ব্রেনও হচ্ছে এমন একটা জিনিস, সেই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আমরা না ওপেন করি ততক্ষণ পর্যন্ত এটা কাজ হয় না। ওপেন করা মানে আমরা যখন কথা বলতে, হ্যাঁ এটা তো বহুত শুনছি, লোকে যেসব কথাবার্তা বলে,
তখন দেখবেন আপনার মাইন্ড খোলা নাই, আপনি নতুন কোনো জিনিসই শিখবেন। আমাদের মাইন্ডে অনেক সময় আবার অনেকে বলে আমি এত বছর ধরে সেল করে আসছি, নতুন সেলস কি শিখাবো, ঠিক কিনা? অনেক বছরের অভিজ্ঞতা আছে। আমরা অফিস টফিসের অনেক জায়গায় শুনি না যে আমার 20 বছরের অভিজ্ঞতা আছে, আমি তো সব জানি। বেশি খেললে মানুষের কি করে, আর বেশি জানলে জ্ঞানী দরকার আমাদের আর কি, বুঝছেন? আমাদের মধ্যে বহু জানার টপিক আছে। এই জন্য বলা হয় যে এক্সপেরিয়েন্স নাকি, কষ্টটা সভ্যতায় বলা হয় যে এক্সপেরিয়েন্স হচ্ছে আমাদের একটা ভালো বন্ধু, এট দ্য সেম টাইম এক্সপেরিয়েন্স কুড বি আওয়ার বিগেস্ট এনিমি। আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে যায় কিন্তু আমাদের লার্নিং এক্সপেরিয়েন্স, কারণ আমি জানি নতুন কোনো কিছু জানি না। আমি আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিই। এই যে এখানে বললাম, আগে যদি কেউ করে থাকেন তাহলে মানে উত্তরটা আগে দিয়ে না, তাহলে এই হবে আমরা একটু জানার চেষ্টা করি। তুমি চুপ করে বসে আছো বলো তোমার জন্য সব করে, বুঝলাম? সবচেয়ে বড় পার্টিসিপেন্ট এখানে। হ্যাঁ হ্যাঁ, টিকিট ছাড়া নাকি? ভেরি গুড, অসুবিধা নেই। এটা তো হাফ টিকিটেরও তো কম, আপনাদের তো কোয়ার্টার টিকিট নাই, সেই জন্য তো হাফ টিকিটের। আচ্ছা, আপনারা সবাই মনোযোগ দিয়ে একটা গল্প শুনবেন। স্যার আপনার পুরো নামটা কি? ইমরান ইমরান হাসান। শুধু দিলাম, হ্যাঁ আপনার নামটা ধানিলাম, আপনারা কিন্তু ধানে নেই। এই গল্পের নাম হয়েছে এস.এম. ইমরান হাসান। ইমরান হাসান সাহেব একদিন রাত 11টা, 11:30 বাজে তার বাসার দোতলা বাসা, উপরের তলার বেডরুমে একা শুয়েছিলেন। ঘুমান না কিন্তু, একা শুয়েছিলেন বিছানায়। রাত 11:30, ওই রুমে কেউ ছিল না, নিচের তলায় সব লোকজন আছে। তো সেই রাত 11টার সময় হঠাৎ ওই রুমের মধ্যে লাইট টাইট ছিল, মানে একেবারে ব্রাইট না, তারপরেও মানে মানুষের পরিষ্কার চেনা যায়। জানলা খুইলা একটা চোর এসে ঢুইকা বিছনার পাশে আসলো, আর সেই ইমরান হাসানের সাথে তার চোখাচোখি হলো। দুজনের দিকে তাকাইলো, কেউ কাউকে কিছু বললো না। চোর গল্প এখন আমার কন যে কেন চোর ধরা পড়লো না, আর এই চোর বাবা জি বা কেন মানে আটকে বললো না? জি, চোর ছিল ছোট বাচ্চা চোর, তাহলে ওরা চিনতে পারে নাই নাকি? ভেরি গুড, ভেরি গুড, কাছাকাছি আসছেন আপনি। হ্যাঁ হ্যাঁ, এই চমৎকার ব্যাপার যে আগে রাত্রেবেলা চুরি করছে আর দিনের বেলা পুলিশ সাজে আসছে আর কি। আর তাহলে ইমরান হাসান সাহেব আবার দেরি করলো না কেন? মানে মুচকি হাসি দিল, কিন্তু মানে চেনাশোনা নাকি এর মধ্যে? আর কি হইতে পারে? গুড, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সেজন্য চোর গেছে, কিন্তু পুলিশ তাদের প্রশ্ন করলো না কেন? পুলিশের দিকে মুচকে হাসে চলে গেল। স্যার, হ্যাঁ চোরটা ছিল সম্ভবত তার বউ স্যার। চোর পুলিশকে শালা নাকি? হ্যাঁ, পুলিশই বউ ছিল স্যার। ও আচ্ছা, মহিলা পুলিশ, এটা তো কই, এটা মহিলা পুলিশ। ভেরি গুড আইডিয়া, বলেন স্যার। মা তো মানসিক প্রতিবন্ধী না হলে এটা ভালো কথা বলছেন আপনি, ভেরি গুড। আরো দুইটা শুনে নিই, আপনার এখানে আসবো। আপনার এখানে পার্সিয়ালি কিছুই আছে। উনি পারফেক্টলি অলরাইট একটা মানুষ ছিল, মানে কোনো অসুস্থ নাই, মানসিক প্রতিবন্ধী না। দুর্বলতা ছিল, ভেরি গুড। এইবার দেখি তাহলে আর আমরা প্রশ্ন জিজ্ঞেস করতেছি না, আপনার প্রশ্ন পার্সিয়ালি রাইট, আপনার প্রশ্ন পার্সিয়ালি রাইট। হ্যাঁ, সেটা হইতেছে ইমরান হাসান সাহেব একজন 6 মাস বয়সের বাচ্চা ছিলেন। হ্যাঁ, আপনার চোরের কথা বলছেন, চোর শিশু ছিল না। এখন ইমরান হাসান যখন বলতেছি, ওনার কাছ থেকে নাম ধার নিছি, ওনারে আমরা ভাবতেছি, আপনারা মনে মনে দেখতেছেন সাহেব যেহেতু কইছি বিরাট বড় একটা মানুষ হয়ে রয়েছে। এখন আমাদের এক্সপেরিয়েন্স কি বলে যে পুলিশের আতাত থাকতে পারে, আবার চোরের লাগেও থাকতে পারে, আবার বউয়ের ব্যাপারটা নতুন শুনলাম, এরকম অনেক কিছু থাকতে পারে। এইগুলো হইতেছে আমাদের মনে আছে, যার জন্য আমরা নতুন একটা জিনিস চিন্তাই করতেছি না যে ইমরান হাসান একটা 6 মাস বয়সের বাচ্চা হতে পারে। কি বলেন? এটি হইতেছে যে আমাদের মাইন্ডসেট ওপেনিং আপ করা, যে আমার এক্সপেরিয়েন্স আছে, আমি সব জানি করতে করতে নতুন যে একটা কিছু চিন্তা সেটা আমাদের আসে। আজকে আমরা চেষ্টা করবো সে নতুন চিন্তা নিয়ে আসার। কি বলেন? ভেরি গুড। এটা আমাদের মাইন্ডসেটের ব্যাপার। সেই মাইন্ডসেট আমি কোথা থেকে শিখেছি আমি আপনাদের বলি। এটা আমার মেয়ে, তার নাম হচ্ছে আমিনা, আমার খুব আদরের মেয়ে। তার কাছ থেকে খুব চমৎকার একটা লেসন শিক্ষা আমি পেয়েছিলাম। সেটা আমি যেহেতু একজন কনসালটেন্ট, আমার অফিস হচ্ছে আমার বাসায়, বেশিরভাগ কাজ আমার বাসা থেকে হয়। তো বাসার অফিসগুলো খুবই ইন্টারেস্টিং, তার কারণ হচ্ছে কি
বাসায় বসে আপনি 3 বেলা মানে অফিসে বসে 3 বেলা খাবার পাইতে পারেন, অফিসে বসে আপনার বউয়ের সাথেও ঝগড়া করতে পারেন। এরকম অফিস কোথায় পাবেন দুনিয়াতে, তাই না? বাট এটার অনেক সুবিধা আছে। আবার অসুবিধার জিনিস হচ্ছে যে আমাকে দিনের মধ্যে যে কাজগুলো, সেই কাজগুলো টাইম অ্যালোকেট করতে হয়। কারণ আমার মেয়ে আছে, তার সময় চাই। সে বলে যে আমার সাথে খেলাধুলা করতে হবে, আমাকে সময় দিতে হবে। তো তার সাথে আমার একটা চুক্তি করা আছে যে আমি দিনে এই সময় 1 ঘন্টা তার সাথে আমি খেলাধুলা করবো, তাকে সময় দেবো। সো একদিন এমন হয়েছে, আমার নিজের কাজ করতে গিয়ে একটা রিপোর্ট তৈরি করতে হবে, আমার নিজের সময় তো চলে গেছে, এখন আমার আরো সময় দরকার। কিন্তু আমার মেয়ে দরজায় এসে টোকা দেওয়া শুরু হয়েছে যে তোমার এখন আমার সাথে খেলাধুলা করার সময়। আমি বললাম যে বাবা আজকে কি এটা নিয়ে করা যায় না? কয় না, চুক্তিপত্র দেখাইছে, আমার কাছে রিটার্ন লয়ে লিখছে, কি বুঝছেন যে জান তুমি চুক্তি করছো, এই সময় তোমার খেলা। এখন দেখলাম যে খেলাধুলা করতে হলে আমি কি করবো। সো আমি একটা করে বুদ্ধি করে দাঁড়ি করলাম, আমি বললাম ঠিক আছে। ওরে বললাম যে তুমি যাও, বাসার ভিতরে মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো যে ওরে কোনো কিছু দিয়ে যদি আমি একটু ব্যস্ত রাখতে পারি তাহলে আমার এই কাজটা শেষ করতে পারি। তোরা বললাম যে তুমি যাও, বাসার ভিতর থেকে ম্যাগাজিন আছে নাকি কয়েকটা নিয়ে আসো, আমরা আজকে নতুন খেলা খেলবো। তো বাসায় একটা ম্যাগাজিন অনেকগুলো আছে, একটার মধ্যে খুলে একটা পাতায় দেখি এরকম একটা পৃথিবীর মানচিত্র সেই ম্যাগাজিনের ভিতরে। আমি বলি এটা তো একটা ভালো জিনিস, ভিতরে কমপ্লিকেটেড। ওইটা কাইটা টুকরা টুকরা করে, ছোট টুকরা করে একটা বাটির মধ্যে মিশায় করে দিছি। এই যে আমরা জিগসো পাজল হয় না, আমাদের যে দোকানে পাওয়া যায়, একটা ছবির টুকরা টুকরা করে কাটা, একসাথে জোড়া লাগাইতে হবে। বলে বললাম তুমি এটা জোড়া লাগাও, আজকে এটা নতুন খেলা। তো জোড়া লাগাই নিয়ে আসো। আমি জানি এই পৃথিবীর মানচিত্র যেরকম কমপ্লিকেটেড, দেশগুলো এগুলো খুঁজে খুঁজে জোড়া লাগাইতে আমার নিজেরই 20 মিনিট সময় লাগবে। আমি জানি তার তো অ্যাটলিস্ট 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লাগবে, নিশ্চিন্তে আমি আমার কাজ করতে পারবো। রং আইডিয়া, 10 মিনিটের মধ্যে জোড়া লাগাই চলে আসছে, আমার চেয়েও ফাস্ট। 10 মিনিটে জোড়া লাগাই চলে আসছে। আমি তো আশ্চর্য হয়ে গেছি যে ঠিক আছে জোড়া লাগাই তো পরে কথা, কিভাবে তুমি লাগাইলা? আমার নিজেরই 20 মিনিটের উপর লাগবে, এত কমপ্লিকেটেড একটা ম্যাপ তুমি কিভাবে জোড়া লাগাইলা? সে আমার বললো যে এটা তো খুব সোজা, তুমি যে আমার পাতাটা দিছো সেই পাতার উল্টো দিকে তাকিয়ে দিকে একটা মানুষের ছবি। তো আমি মানুষের হাত পা জোড়া লাগাই দিচ্ছি, মানচিত্র জোড়া দেখতেছি, হাত পা লাগাই দিচ্ছি মানচিত্র। তো আমি যেহেতু টিচার মানুষ, কনসালটেন্ট, আমার কাছে মনে হলো যে হোয়াট এ বিউটিফুল আইডিয়া। আমার মেয়ের কাছ থেকে আমি শিখলাম যে when you fix the person, you fix the world. পুরো দুনিয়া ঠিক করার জন্য আমরা সবাই বলি যে আমাদের এই হইতে হবে, ওই হইতে হবে। All you have to do, আপনি নিজের যদি আপনি ফিক্স করেন, দুনিয়া আপনি ফিক্স হয়ে যাবে, তাই না? আমরা মানুষকে যদি ঠিক করি, দুনিয়া ঠিক হয়ে যাবে। তাহলে আমাদের ওএম বাজারকে যদি আজকে আমরা সাকসেস করতে চাই, সবচেয়ে বড় কোম্পানির উপায়ে আমরা যদি প্রাউড ভাবে আনতে চাই, শুধুমাত্র আমার নিজেকে ঠিক করতে হবে। প্রত্যেকে আমাদের নিজেদেরকে একজন সফল সেলস পারসন, বিজনেস পারসন হিসেবে যদি আমরা এস্টাবলিশ করি, কোম্পানি অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। সেই মাইন্ডসেটই আমরা আজকে চেষ্টা করব। যার জন্য আমি 4টা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। 4টা বিষয়ের মধ্যে প্রথম হচ্ছে কনটেক্সট। কেন আমাদের নতুন সেলস ট্রেনিং দরকার, কেন আমাদেরকে আরো যোগ্যভাবে তৈরি করা দরকার। সেলস তো সেলসই, লোকের সাথে কথা বলে বিক্রি করে দেবো জিনিসপাতি, টাকা পয়সা লাগবে, এর মধ্যে আর কি আছে? কেন আমাদেরকে একটু অন্যরকম হতে হবে, কনটেক্সট। নেক্সট হচ্ছে কনসেপ্ট অফ সেলস। আমরা আজকে দেখবো যে সেলস সম্পর্কে আমরা বইয়ের ভাষা পড়ছি, কিন্তু আসলে মুদ্রা কথা কি সেই জিনিসটা আমরা এখনো শিখি নাই, হয়তো সেই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো। আর হচ্ছে কগনিটিভস, কোন টাইপের মেন্টালিটি, মানসিকতা আমাদের থাকা দরকার একজন সফল সেলস পারসন হওয়ার জন্য বা একজন সফল বিজনেস পারসন হওয়ার জন্য। অ্যান্ড ফাইনালি যেটা, সেটাকে বলা হয় ক্যারেক্টার। কোন ধরনের বিহেভিয়ার বা কোন ধরনের চরিত্র আমাদের থাকলে আমরা সফল হতে পারবো। এই 2 দিনের ট্রেনিং এ আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? আর আপনাদেরকে একটা গ্যারান্টি দিয়ে দিতেছি যে আপনাদেরকে উচিত শিক্ষা না দিয়ে আমি এখান থেকে যাবো না, মানে ভালো উচিত শিক্ষা, ভালো করবেন। So এই 4টা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। So let's see what's going on in our world. আমরা দেখি কনটেক্সট, কোন কারণে আমরা আমাদেরকে এই ট্রেনিং গুলো করতে হবে, আরো বেশি করে বা শিখতে হবে। নাম্বার 1, যেটাকে বলা হয়, আমরা এখন যে দুনিয়া আছি এই দুনিয়াকে বলা হয় ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ও মাই গড। ও মাই গড মানে হাই আল্লাহর দুনিয়া। হাই আল্লাহর দুনিয়া আবার কি? এভরি ডে নতুন নতুন জিনিস আসতেছে। আমরা হাই আল্লাহ এইভাবে হয়, এইভাবে কোনো কিছু হয়। এককালে আমরা মুদির দোকানে জিনিসপাতি কিনতাম, তারপরে আসলে অনলাইনে কিনতে হবে না। এখন এতদিন টাকা পয়সা, এখন আপনারা এসে বলতেছেন যে আপনার এখন হাতের টাকা না নিয়ে ভুললেও হবে, আপনি এখন শুধু নাম্বার, ঠিক আছে? এখন হচ্ছে ডিজিটাল কারেন্সি। আপনার এই জিনিস খালি অর্ডার দিবেন, চলে আসবে আর কি।
জায়গাটার আওয়াজ দিবেন, জায়গায় পৌঁছে যাবে, এরকম আর কি জিনিস, তাই না? সো লোকজন হায় আল্লাহ, এইরকম করে হয়, টাকা পয়সা আমার আগে ছিল এরকম নাই, এই যে হাড়ি থেকে যেটা বাক্সদারের নিচে লুকে রেখেছে এটা কি হবো, তাই না? এরকম অনেক রকমের চিন্তা আছে। সো এইরকম ও মাই গড সেটা বলছে, উই আর ফেসিং অ্যান আনপ্রেসিডেন্টেড বিজনেস চ্যালেঞ্জিং সিচুয়েশন। এখন ব্যবসা করাটা অনেক বেশি কঠিন এবং সহজই হয়ে গেছে, কারণ এত কমপ্লিকেটেড, মানুষজন এত বেশি। আমাদের কাস্টমারকে আগে যা বোঝাইতাম সেটা বুঝতো, এখন কাস্টমার ভবিষ্যতে দিলে চলে না, তারা আমাদের চেয়ে বেশি জানে। তার হাতে যে সেলফোন আছে, সঙ্গে সঙ্গে গুগল সার্চ করে বলে দেবো যে আপনার এই কোম্পানির মতো আরো কয়টা 10টা কোম্পানি আছে, কিংবা আপনার প্রোডাক্টের মতো আরো 10টা প্রোডাক্ট আছে, কিংবা এটা রিভিউটা কি, অনেক কিছু মানুষজন জানতে পারবে। সো আমরা অনেক চ্যালেঞ্জের মধ্যে আছি, অনেক সিচুয়েশনগুলোর মধ্যে আছি, তাই না? ব্যবসা ক্ষেত্রে বলা হয় অস্থিতিশীলতা দিন দিন বেড়েই চলছে, আর এটা আগামী দিনগুলো আরো বহুগুণ বাড়বে। কারণ আমরা যেহেতু যত ডেভেলপ হচ্ছি, আমাদের কাস্টমার ডেভেলপ হচ্ছে, ব্যবসার মডেল ডেভেলপ হচ্ছে, আমাদেরকেও একেবারে সবসময়ের জন্য রেডি হয়ে থাকতে হবে। চীন ভাষায় একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে যে উজানে নৌকা বান, মানে একটা খরস্রোতা নদীতে যদি আপনি নৌকা বান এবং উপরের দিকে যেতে থাকেন উল্টা দিকে, তাহলে যেই জায়গায় আপনি আছেন ওই জায়গায় দাঁড়ায় থাকতে হলেও আপনাকে নৌকা বাইতে হবে, ঠিক কিনা? আপনি যদি একটা জায়গায় পৌঁছে গেছেন, ছেড়ে দিলেন যে দা আমি তা আসছি, সেই করে পিছনে চলে যাবেন, কারণ খরস্রোত। আজকালকার বিজনেসটা হয়ে গেছে এইরকম খরস্রোতা নদীর মতন। শুধুমাত্র বেঁচে থাকতে হলেও আপনাকে নৌকা বাইতে হবে, আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। এবং অবস্থা কেমন, 2010 সালে যে জবগুলোর চাহিদা ছিল 10-এর মধ্যে, 2010-এ সবচেয়ে টপ র্যাঙ্কিং জব যেগুলো ছিল সেগুলোর কোনো অস্তিত্বই ছিল না 2000 সালে। ওই জবগুলোর কথা 2004 সালে মানুষ জানতোই না। তার মানে এমন এমন নতুন জব তৈরি হয়েছে, তাই না? উন্নত বিশ্বে এখন শিক্ষার্থীদের যেই জবের জন্য প্রস্তুত করা হয় সেটার অস্তিত্ব বর্তমানে না। তার মানে আমেরিকা একটা ইউনিভার্সিটিতে ছেলে মেয়েদেরকে পড়ানো হয় এমন একটা সাবজেক্ট, যেই সাবজেক্ট এখন পর্যন্ত কোনো জবই নেই, কোনো চাকরি নাই এখন, ওইটা মানে ফিউচারে আসবে, হয়তো রোবোটিক্স নিয়ে, এইটা নিয়ে, ওইটা নিয়ে, ফিউচারিস্টিক। আমাদের দেশের কথা চিন্তা করলে আরোই হয়ে যাবে যে 1992 সালে প্রথম টেক্সট মেসেজ, আপনারা সবাই মেসেজ পাঠান না সারাদিনই, তো এখানে বসে থাকলে সাইলেন্ট করা হয়েছে, কিন্তু কেউ দেখেন যে আঙ্গুল দিয়ে ঠিকই বুঝাইতেছে। আর কিছুদিন পরে দেখবেন যে এভলিউশন বলে না, যে পৃথিবীতে যে যেই প্রাণী যেই অঙ্গগুলো ব্যবহার করে এইগুলো ছাড়া অন্য অঙ্গগুলো নাকি আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যায়। এরপরে দেখবেন যে মানুষজনের উপর ঝাড়ু কাঠের মতন একটা বড় আঙ্গুল থাকবো আছে, দেখুন চাপাইতেছে, কারণ আমরা এই চাপাইতে এই আঙ্গুল ব্যবহার করতে করতে এই আঙ্গুল আলাদা মানুষের থাকবো, আর সবকিছু থাকবো না আর কি। সেখানে কথা হচ্ছে টেক্সট মেসেজ চালু হয়েছিল 92 সালে। এখন একদিনে যে পরিমাণ টেক্সট আদান প্রদান হয় সারা পৃথিবীতে যত মানুষ হয়েছে তার দ্বিগুণ। চিন্তা করেন, একদিনে যে টেক্সট আদান প্রদান করা হয়। আরো মজার জিনিস, আপনাদের ছেলে মেয়েদের যাদেরকে টেকনিক্যাল এডুকেশনে পড়াচ্ছেন, ইঞ্জিনিয়ারিং বলেন, ডাক্তারি বলেন, টেকনিক্যাল ফিল্ডে যাদের পড়াচ্ছেন, প্রথম 2 বছরে যেটা পড়ছে, তৃতীয় বছর থার্ড ইয়ারে যখন উঠবে, এই প্রথম 2 বছরের যে শিক্ষাটা অবসলিট হয়ে যাবে। বর্তমান বিশ্বে যে প্রগতি, মানে টেকনোলজির প্রগতি এমন ভাবে চলতেছে যে আপনি গ্রাজুয়েট হওয়ার আগেই প্রথম 2 বছরে যেটা পড়ছেন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে উঠলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অবসলিট হয়ে যাবে, নতুন করে আপনাকে শিখতে হবে। তার মানে আমাদেরকে কি হইতে হবে, আমাদের ব্রেনকে এমন ভাবে খোলা রাখতে হবে যেন আমরা কন্টিনিউয়াসলি নতুন জিনিস শিখতে পারি, কন্টিনিউয়াসলি। তাছাড়া আমরা শিখতে পারবো না। তার কারণ আপনি কালকে যেটা শিখছেন এটা দিয়ে আর আজকে কাজ হবে না। কালকে ব্যাডমিন্টন খেলছেন, আজকে ক্রিকেট খেলা হয়েছে, ব্যাডমিন্টনের ব্যাট নিয়ে ক্রিকেট খেলতে আসলে কি হবে, ভাইয়া চলে একাকার হয়ে যাবে। কারণ আমাকে নতুন নতুন ব্যাট শিখতে হবে, তাই না? ওয়ার্ল্ড ইজ গেটিং ফাস্টার, কত ফাস্ট হয়ে গেছে তাই দেখেন। 5 মিলিয়ন মানে 50 লক্ষ কাস্টমার তৈরি করতে রেডিও লাগছিল 38 বছর। রেডিও যখন প্রথম আসছে তার 38 বছরে 50 লক্ষ কাস্টমারকে সে জোগাড় করতে পারছে, শ্রোতা বা এই করা। সেটা টিভির লাগছে মাত্র 13 বছর, টেলিভিশন যখন আসছে, ঠিক কিনা? ইন্টারনেটের লাগছে মাত্র 4 বছর, 4 বছরে 50 লক্ষ কাস্টমার তারা নিয়ে আসছে। আইপ্যাডের লাগছে মাত্র 3 বছর, আর কি ফেসবুকের লাগছে মাত্র 2 বছর। এটা তো বহুত ফাস্ট, এর চেয়ে ফাস্ট আছে নাকি? ইউটিউবের লাগছে মাত্র 2 সপ্তাহ। তাহলে চিন্তা করে দেখেন কতটা ফাস্ট হয়ে গেছে পৃথিবী। যেটা আগে 38 বছর লাগতো সেটা আমরা 2 সপ্তাহে এখন সেটাকে আমরা অ্যাচিভ করতে পারতেছি। তার মানে আপনাদের সেই সেলসে আমরা যে জিনিস শিখে আসছি, নতুন ভাবে আমরা না শিখলে এই ফাস্ট পেসের সাথে আমরা খাপ খাওয়াতে পারবো। বোঝাতে পারছি আপনাকে? আমাদেরকেও ফাস্টার হতে হবে। এখানে
খুব মজার একটা কথা, 2000 সালে একটা খুব ভালো প্রেডিকশন করা হয়েছিল। 2000 সালে বলা হয়েছিল যে আজ থেকে 20 বছরের মধ্যে পৃথিবীর মানুষের যত জ্ঞান আছে সেগুলো এরকম একটা হাতের ডিভাইসের মধ্যে পাওয়া যাবে। সেই জিনিসটা 2002 সালে অ্যাচিভ হয়ে গেছে। গুগল আসার পরে, গুগল মানে কি, গুগলে আপনি সারা পৃথিবীর মানুষের জ্ঞান যে ওখানে পাবেন একসাথে। আগে কি করতাম, আমাদের বই পড়তে হতো, বিভিন্ন জায়গায় যেতে হতো, সবকিছু শিখতে হতো। এখন কোনো কিছুই না। আমার যে ট্রেনিং ব্যবসা বা যেটাই বলেন কনসাল্টিং ব্যবসা, কোনো একটা কোম্পানিতে গেলাম, কোম্পানি আমাকে বলো আপনি কি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট সম্পর্কে কিছু জানেন? বললাম জানি, মানে কোনো অসুবিধা নেই, আপনাদের ট্রেনিং দিতে পারবো। ওইটা কইয়া বাইরে এসে খুলে এটা কি খায় না পড়ে কিছু জানি না। সঙ্গে সঙ্গে রাত্রেবেলা চলে গেলাম গুগলে, দিয়া সমস্ত কিছু স্টাডি করে সকালে আমি একটা এক্সপার্ট। তার মানে গুগল হচ্ছে এমন একটা জায়গা, কালেকটিভ ইন্টেলিজেন্স বলা যায়, যে যা কিছু জানতে চান প্রত্যেকটা কিছুই আছে। আমার কর্পোরেট ক্লাসে বা এরকম অনেক সময় লোকজনের খুব একটু হয়ে যায় যে স্যার আপনি এটা করতেছেন, গুগল সব জানে, আপনি মানুষ কবে মারা যাবে এটা তো জানে না, ঠিক কিনা? আমি বলি ঠিক আছে দেখি, আপনি একটু লেখেন দেখি আমি কবে মারা যাবো। গুগলে লেখেন, আপনাদের যদি কেউ থাকে একদম লেখেন যে ওয়েন উইল আই ডাই, সঙ্গে সঙ্গে যে 50টা অ্যাকাউন্ট এসে গেছে। একটা বলতে চাচ্ছি আপনার বয়স কত, আপনি কোথায় জন্মগ্রহণ করছেন, কি খাওয়া দাওয়া করেন, এরকম বহু পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পরে আপনার বলছেন আপনার যেই অবস্থা লাইফস্টাইল, এটাতে আপনি এত বছর পর্যন্ত বাঁচার একটা সম্ভাবনা আছে। মানে অ্যাপ্রক্সিমেটলিও একটা টাইম আপনারা দিয়ে দিব যে আপনার রিস্ক ফ্যাক্টর, আপনার শরীরে যে জিনিস আছে তাতে সবকিছু ঠিক থাকলে আপনি বেশি বাঁচবেন না বা এরকম কোনো। তার মানে আমি ওটা বলতে চাচ্ছি না যে এক্সট্রিম ভাবে সবকিছু জানে, কিন্তু কথা হচ্ছে যে সেই জ্ঞানের আধার, সেই জিনিসটা 20 বছর প্রেডিক্ট করছে, 2 বছরে এসে করছে, কারণ কত ফাস্ট হয়ে গেছে পৃথিবী, তাই না? এবং বলা হচ্ছে এই সালেই, অ্যাকচুয়ালি 2020 সালেই একটা সুপার কম্পিউটার নিয়ে তারা কাজ করছে। আপনারা তো জানেন কম্পিউটারের স্পিড। আমি যখন স্কুলে পড়াশোনা, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, তখন আমার যে কম্পিউটার ছিল, হিউজ সাইজের কম্পিউটার, ওইটার মধ্যে যে ডিস্ক ছিল, ফ্লপি ডিস্ক, এত বড় একটা, ওই ডিস্কের ছিল কত জানেন? 1 কিলোবাইট, মেগাবাইটও না, কিলোবাইট দিয়ে কাজ করছি আমরা সেটা দিয়ে। সেই কিলোবাইট থেকে এখন আসছে টেরাবাইট নাকি? আপনার এই আপনার এই এসডি কার্ড কত, 32, দুর্মিয়া 32 দিয়ে কাম হয় নাকি? 64 এই দিয়া, হ্যাঁ, টেরাবাইট দিয়ে না দিলে হয় না, এরকম অনেক কিছু, মেগাবাইট নাকি গিগাবাইট না দিলে হয় না। চিন্তা করেন কতখানি। তো গিগাবাইট মেগাবাইট মানে কি, হাউ ফাস্ট দে ক্যান প্রসেস। তারা বলতেছে যে দেখো আমাদের ব্রেন, বলা হচ্ছে যে পৃথিবীর নাকি সবচেয়ে কয়েকশো কম্পিউটারকে এক করলে আমাদের ব্রেনের স্পিডে আসবে না, কারণ আমাদের ডিসিশন মেকিং পাওয়ার। এরা বলতেছে যে 20 সালের মধ্যে আমরা একটা ব্রেন বের করবো, যেটা আমাদের ব্রেনের একটা কম্পিউটার বের করবো, যেটার কম্পিউটিং পাওয়ার আমাদের ব্রেনের কম্পিউটিং পাওয়ারের জন্য। চিন্তা করেন, সো মানে না জানার কোনো কিছু নাই, সমস্ত কিছুই সামনে আসতেছে। সো ইটস এ চেঞ্জড ওয়ার্ল্ড, পৃথিবীটা পরিবর্তন হয়ে গেছে। কাস্টমার্স আর বিকামিং মোর ডিমান্ডিং। আপনারা তো ভালো মতনই জানেন, এটা কিছু চাইলে এর সাথে ওটা দিচ্ছেন না, বিক্রেতার সেবা দেন না, ওই কোম্পানি তো দেয়, আপনার প্রোডাক্টের মধ্যে প্যাকেট দেন না, প্রোডাক্ট আমার বাসায় পৌঁছে দেন না, সবাই কিন্তু চাইতেছে, কারণ কাস্টমার জানে। আমার দাদা বাড়িতে গেছি, ময়মনসিংহের কেউ আছেন এখানে? ময়মনসিংহের কেউ আছেন নাকি? ভেরি গুড, একজন আমাদের শুনুন হয়তো ময়মনসিংহ, হ্যাঁ, যশোর, আচ্ছা ঠিক আছে, বাংলাদেশে আছেন, অসুবিধা নেই, কাছাকাছি। আমার দাদা বাড়ি ময়মনসিংহ একেবারে অজপাড়া গ্রাম, এটা হলো ফুলপুর থানা, চন্দ্রামত গ্রাম। বেড়াতে গেছি, দাদা বাড়িতে গিয়ে দেখি আমার চাচার বাসা, সেখানে আপনার টিনের চাল, উপরে লাউ লাগানো, সবকিছু। এই পাশে একটা ডিসেন, চিন্তা করে দেখেন, যেখানে কোনো কিছু আসছিল না। বললাম কত, 120টা চ্যানেল পায় তারা। তার মানে গ্রামের মানুষ বলতো 120টা চ্যানেল দেখতেছে। আপনারা যে প্রোডাক্ট নিয়ে অ্যাডভার্টাইজ করতেছেন, প্রত্যেকটা প্রোডাক্ট তারা প্রতিদিন দেখতেছে, কিন্তু বিভিন্ন কোম্পানি। তার মানে ওরা মোর ডিমান্ডিং, ওরা জানে আজকাল ভোগীযোগী দেওয়া যাবে না। দে নো এ লট অফ থিংস, তাই না? তারা অনেক কিছু জানে। কম্পিটিটরস আর গ্রোয়িং মোর এফিশিয়েন্ট এন্ড অ্যাগ্রেসিভ। তার মানে আপনাদের যারা কম্পিটিশন কোম্পানি আছে, তারা কিন্তু তাদেরকেও তৈরি করতেছে অ্যাগ্রেসিভ। শুধু তাই নয়, আগে আমরা বলতাম যে আমার কোয়ালিটি ভালো হলে বোধহয় কোম্পানিরা এসে কিনবে, কিন্তু এখন কোয়ালিটি ভালো দিয়েও শুধু হবে না, আপনারা 2 নম্বরেও জানতে হবে, এরকম অবস্থা নাকি? কারণ এক কোম্পানি আরেক কোম্পানি নামে দুর্নাম করে, এইটা করে ওইটা করে, হাজার রকমের জিনিস। মানে আগের মতন আর ফেয়ার গেম নাই। আমি বলি না যে আপনারা ডিজনেস্ট হন, আমার কথা হইতেছে ডিজনেস্টি আপনাদের শিখতে হবে, যেন অন্য কেউ আপনাদেরকে চিনিংবাজি না করতে পারে। বুঝতে পারছি আপনাদেরকে? তার মানে কোম্পানিগুলো কম্পিটিটিভ হয়ে গেছে, টেকনোলজি ইজ চেঞ্জিং র্যাপিডলি, সমস্ত টেকনোলজি চেঞ্জ হয়ে যেতেছে। 1990 সালে দেখেন, আগে আমরা যেগুলো চলতাম আর কি, ওয়াকম্যান
এই গানের জিনিস ছিল বড়, হেডফোন ছিল ছোট। এখন জিনিস ছোট হয়ে গেছে, হেডফোন বড় হয়ে গেছে। ঠিক না? এইটুকু একটা এসডি কার্ড দিয়া মিউজিক দিয়ে আপনারা হেডফোন লাগিয়ে আপনার শুনতেছে। কত রকমের পরিবর্তন হয়ে গেছে মানুষের মধ্যে, কি বলেন? তো জিনিসপাতি চেঞ্জ, এটাকে আমি বলি তরমুজ টেকনোলজি। তরমুজ টেকনোলজিটা কি জানেন? যে আমাদের মানব চিন্তা শক্তিকে চেঞ্জ করতে হবে। যে তরমুজের শেপটা কি, তরমুজের এটা শেপটা কি বলে সে বলেন তো? ডিমের মতন শেপ। তাহলে ডিমের শেপটা কিসের মতন? তরমুজের মতন। কিন্তু মুশকিল বলতে হ্যাঁ, এটা ডিম্বাকার বা ওভাল শেপ বলা হয়। ভেরি গুড। আমার তালের মতো, এটা তালের মতো। এটা চকলেট দেওয়ার কি সব ঠিক করতে হবে নাকি? আচ্ছা, ভেরি গুড। কথা হচ্ছে যে ওভাল শেপ আমরা যেটা দেখে আসছি না, তরমুজের শেপ ডিমের মতন বা ওভাল শেপ বা তালের মতন যাই বলেন। আমার টিচার স্টুডেন্ট ছিল এটা ক্লাসে, সে কয় যে স্যার এটা কাটলে আবার গোলাকার এমনি ওভাল, কাটলে আবার সাইডে দেয় গোলাকার। বাট এনিওয়ে, তরমুজের এই শেপ আমরা দেখে অভ্যস্ত। চীন চীন বলতেছে, জাপান হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত এবং সবচেয়ে বেশি তরমুজ প্রডিউস করে। তারা তরমুজ এক্সপোর্ট করে সারা পৃথিবীতে, এক্সপোর্টিং কান্ট্রি। তো তারা দেখছে এখন জাপানের দেখা দেখি আমেরিকা বলেন অন্যান্য দেশেও তরমুজ, এবং বাংলাদেশেও চমৎকার তরমুজ তৈরি হওয়া শুরু হয়েছে। তারা এই বিভিন্ন রকমের, জাপানের যেটা স্পেশালিটি ছিল সিডলেস তরমুজ, বীজি ছাড়া যেটাকে বলা হয়। আমাদের দেশেও তো এখন পাওয়া যায় খুব কম সিডে, তাই না? সো এরকম একটা জনপ্রিয় একটা কার্টুন দেখছিলাম, এই মাংস কিনতে গেছে আমাদের কষার এখানে, কয়ে যে ভাই একটা হাড্ডি দিয়ে না, আমার হাড্ডি ছাড়া মাংস দেন। কয় স্যার আপনার জাপানে যাইতে হইব। কয় কেন? জাপানে শুনছি বিচি ছাড়া তরমুজ বানাইছে, হাড্ডি ছাড়া গরু বানাইতে পারবো এরা, মানে আমার দেশে পাইবেন না। এইটা তো বোধ হয় লোকাল বাংলাদেশি, যে কোনো দেশি হোক, মানে তরমুজ আপনারা যেটা দেন কারণ বাজারে ধরেন, হ্যাঁ খুলে দেখতে হবে আর কি, বুঝছেন? ঠিক আছে, ভালো কথা। এখন জাপান বলতেছে যে কি করে সারা পৃথিবীতে কম্পিটিশন বেড়ে গেছে, কিভাবে তারা আরো বেশি পয়সা বানাবে। তো এখন বলতেছে যে তাহলে আমরা তরমুজের প্রোডাকশন বাড়াই দিই। যখন প্রোডাকশন বাড়াই দিতেছে তখন দেখা গেল যে দাম কমে যায়, কারণ যেহেতু বাজারে মাল থাকলে, ঝাঁকে ঝাঁকে ইলিশ থাকলে দাম কমে। ঠিক সেরকম এখন বলে যে কি করে পৃথিবীতে যদি আমরা কম্পিটিশনে টিকে থাকতে চাই, তাহলে কি করে আমরা টিকবো। তাহলে তরমুজে কি করে একভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে যে সেম তরমুজে আমরা যেখানে $1 পাইতাম, সেখানে আমরা যদি $10 পাই, এখন কি করে যে $1 তরমুজে $10 কিভাবে দেবে। তারা যখন চিন্তা করতেছে বিভিন্নভাবে, বিভিন্ন লোক বলছে তরমুজের মিষ্টি বাড়াও, কমাও, রং বাড়াও, কমাও, এরকম ওরে কয় যে আমি এইটা ছেড়ে যদি আমরা তরমুজটারে 4 কোনা বানাই, সাইজ চেঞ্জ করে দিই, 4 কোনা করে দিই, তাহলে কি হবে? আপনি যখন বাজারে গেলেন দেখেন যে তরমুজ সবসময় এরকম থাকে, 4 কোনা তো তরমুজ, কত দাম? ওইটার দাম 50 টাকা, এটার দাম 250 টাকা। তাই দেবে আমি বাজারে খাই নাই। হ্যাঁ, বাংলাদেশেও তৈরি হয় নাকি? আমি দেখিনি। হ্যাঁ, বিভিন্ন সাইজই করে। সো শুধু এই সাইজে হয়েছে এমন কোনো কথা নাই, 3 কোনা সাইজ হয়েছে মানুষের মুখের মতো, নট দ্যাট এই সাইজের হয়েছে, হার্ড সাইজের। তাহলে আমাদের এই যে ফেব্রুয়ারি মাসে যখন আসতেছে ভ্যালেন্টাইন্স ডে, তখন আপনি লয়ে গেলেন কি আপনার ভ্যালেন্টাইনের জন্য একটা হার্ট শেপের তরমুজ, চিন্তা করেন কাইটা দেখা যায় যে রক্ত ঝরতেছে, লাল হার্ট, হ্যাঁ, এরকম কিরকম অবস্থা হবে। সে এইটা দিলে চিন্তা করেন, জাস্ট বাই শেপটাকে চেঞ্জ করাতেই 10 গুণ বেড়ে গেছে তাদের প্রাইস। ঠিক সেরকম আজকে আপনাদের বা এখনকার দিনে আপনাকে শিখতে হবে যে আমার এই সেম দক্ষতা, সেম জিনিস, রিসোর্সকে আমি কিভাবে ব্যবহার করতে পারি যাতে আমি 10 গুণ বেশি ইনকাম করতে পারি, বা আমার একই জিনিসকে 10 গুণ বেশি। খুব সহজ। এই তরমুজ যখন ছোট ছিল এরকম একটা বাক্সের মধ্যে ঢুকে রাখছে, ওইটা যখন বড় হইতেছে ওই বাক্সের সাইজে চলে আসছে আর কি। এই যে ব্যাটা এখন দেখেন হার্ট শেপ তরমুজ, হার্ট কেটে মতো দিয়ে দিচ্ছে, চিন্তা করেন। হ্যাঁ, গোপাল ভাঁড়ের গল্পের মতন আছে। গোপাল ভাঁড়ের সময় কিরকম তরমুজ আছিল নাকি? এখন বিভিন্ন শুধু যে তরমুজ তা না, যে কোনো ফল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, এটা তো চমৎকার। তার মানে গোপাল ভাঁড় অনেক বছর আগে তার চিন্তা ভাবনা ছিল
তাই না? এটা কপি করা বা এটাকে শেপ করা একটা জিনিস। আর ওটা হচ্ছে চালতে এবং লাভ সবচাইতে পছন্দ লাইক হইতে আবার স্যার ওই যে চালতে লাভ সাইজের স্যার ওইটা লাভ সাইজের স্যার এবং সবারই চয়েস হবে স্যার। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে যে আমাদেরকে মোল্ড করতে হবে, তাই না? মানে আমাদের নিজেদেরকে এমন ভাবে তৈরি করতে হবে যে এরকম একটা ছাঁচের মধ্যে দিয়ে তৈরি করতে হবে যেন আমাদের দামটাও বাইরে যায়। সেটাই তো কথা। সেটার জন্য কি দরকার? আপনার গাছ কখন হবে? যখন আপনি একটা সিড বা চারা লাগাবেন, আপনাকেও আপনার ভিতরে সেই সফলতা বা সেলসের সিড দিতে হবে, বীজটা দিতে হবে আপনাকে। কারণ এখন কথা হচ্ছে আমরা অনেকেই কি করি, আমরা অনেকেই করলার বীজ রোপণ করি, কিন্তু আশা করি আমার এখানে যেন ওয়াটারমেলন হয়। করলার ইংরেজি হচ্ছে বিটার মেলন। আমরা অনেকে বিটার মেলনের বীজ দিয়েও মনে করি যে আমার কোনোভাবে তরমুজ আসবে, তাই না? অল্প একটু কাজ করে দিলাম, দিয়া বহু পাইব। আমাদের এই ছিলেন একজন, মানে আমাদের পাশাপাশি আমাদের একজন ছিলেন, মিলাদ পড়াতেন আগে, আজকাল তো মিলাদ টিলাদ দেখি না। একটা বিচার সুরা করতেন, আপনার 20 মিনিট গুণাদাত করতেন। আমার মনে হয় আল্লাহ বলতো হয়রান হয়ে যেত, আপনি মাফ করে দেন আমি তবে করার জন্য। আল্লাহ দিনই মাত্র একটা সুরা, 4টা সুরা সারা পৃথিবীর যত জিনিসপাতি আছে, তাই না? মানে দোয়াটা বড় হলো, আমি কালকে কতদিন দিলাম, এটা তো বড় হওয়ার কথা। স্যার আমি কিন্তু এরকম এত সুন্দর কালারের স্যার তরমুজ দেখি না, আবার খাইতে মন চাচ্ছে স্যার। চকলেট শেষ হয়ে গেছে, চকলেট আসবে। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ আপনাদের জন্য আবার নিয়ে আসা হবে। আমার কথা হচ্ছে যে আমি অল্প দিয়া বেশি আশা করলে অসুবিধা। আপনাকে নাম্বার 1 তরমুজ খাইতে হলে তরমুজের বীজ রোপণ করতে হবে। ভালো সেলসের রেজাল্ট পাইতে হলে ভালো সেলস সম্পর্কে জানতে হবে, ভালো সেলসের যে ক্রিয়াকর্ম সেগুলো করতে হবে, তাহলে আপনি ভালো জিনিস আসবেন। শুধু তাই নয়, আপনাকে মোল্ডিং করতে হবে। দেখেন আজকাল ফলমূলগুলো এইভাবে মোল্ডিং করে, শুধু তরমুজ না, যে কোনো ফলকে মোল্ডিং করে দেখেন গাছের ফল। আপনারা ফেসবুকে কারা কারা আছেন বলেন তো? মানে কারা কারা নাই এটা জিজ্ঞেস করা উচিত, তাই না? সবাই আছে, অনেকে হাত ওঠেন। ফেসবুকে প্রায় দেখবেন এরকম ছবি দিয়ে দেয়, এই কি ক্ষুদ্র গাছের মধ্যে মানুষের মতন ফল। আসলে এগুলো মানুষ ফলগুলো কইরা তারপরে দেখাইতেছে। কয়েকদিন পরে দেখবেন যে আপনি কোম্পানির লোগো দেওয়া পেয়ারা বাজারে পাঠাতে পারবেন না। তার মানে আপনার কোম্পানি দেখেন যে ঈদের সময় বা এই সময় কারোর কাছে উপহার পাঠাবেন, দেখা যায় OM বাজারের নাম লেখা আমাইতেছে, তখন কি হবে চিন্তা করে দেখছেন? তারপরে এই সবই সম্ভব বাই মোল্ডিং। আমরা যদি সফল হতে চাই আমাদেরকে মোল্ডিং করতে হবে এবং সেই জিনিসটা আনতে হবে। So everything is different in our digital age. আজকাল এই ডিজিটাল এজে সব কিছু অন্যরকম হয়ে গেছে। কেন আগের মতন নাই। ফকির পর্যন্ত এখন সেলফোন চালায়, কি কর মানে হাইলি ডিজিটাল ফকির আছে আর কি। 3 জন, সেদিন 4 জনেরটাই দেখলাম লাইন দিয়ে গান গেতে গেছে। তারপরে আবার মার্সিডিজ ফকির আছে, আপনারা চিনেন মার্সিডিজ ফকির বাংলাদেশে, যেখানে গাড়ি চালায়। ওরা আবার এই যে দোয়েল চত্বরের এখানে তাদের নাকি আঁকড়া, এখন ওখানে কনস্ট্রাকশন চলতেছে বলে নাই এই জায়গায় তারা। ওরা আবার অন্য ফকিরদের কয় এরা গরিব ফকির আর কি, আমার গাড়ি আছে, একজন গাড়ির পিছনে তারা ফকির। আমার চাচা মিলে গত 2 বছর আগে সর্বরতের আগে একবার বলছিলাম, চাচা মিয়া আপনি আসেন সর্বরতের দিন, আপনার দাওয়াত থাকলো। আমার কয় আপনার মেনু কি, চিন্তা করেন তো কি খাবার রাঁধবে, এটা কেমন কথা, কিনতে দাওয়াত পাইছে বলে। এখন দেখতেছে যেখানে মাংস আছে মেনুতে এটাতে যাবে। তার মানে এইখানেও কম্পিটিশন চলে আসছে ডিজিটাল ভোগের রাস্তা, তাই না? আজকাল ফেসবুক এখন অন্য হাইটে চলে গেছে। আমরা কি সবাই ফেসবুক কি করি? সবাই বিভিন্ন মানুষ ফেসবুক ব্যবহার করে বিভিন্ন জায়গায়। আমাদের পুরো ফ্যামিলি এখন কম্পিউটারাইজ ডিজিটাল ফ্যামিলি হয়ে গেছে। আমার নাতনি আছে, 1 বছরও বয়স হয় নাই, এমনি হাইমাও কাউ করে, খাইতে দিলে খায় না। ওর আম্মা যেই একটা সেলফোন ধরা দিল সামনে, স্মার্টফোনে একটা কার্টুন, মনে হয় যে হেপ্রোটাইজ করা। ওর মুখে এখন যা দেন গোবর দিল গোবর খায়। এরকম ডিজিটাল হয়ে গেছে বাচ্চা কাচ্চা আমাদের, তাই না? সো ফুল ফ্যামিলি ডিজিটাল হয়ে গেছে। আর বাচ্চা কাচ্চারা এখন স্মার্ট হয়ে গেছে আমাদের থেকে, কম্পিউটার হয়ে আর কি, বুঝছেন? আপনারা কি ফেসবুকে যাবেন? তার মানে এই ডিজিটাল এই যে আমরা আসছি, আমাদের আগের মতন স্টাইলে চলে যায় তো সমস্যা হয়ে যাবো। বিয়ের পর্যন্ত ডিজিটাল হইতেছে আজকাল, কি বলেন? স্কাইপেতে কইরা কবুল যা কিছু হওয়ার বিয়ে পুরা এখানে হইতেছে। বাচ্চা কাচ্চারা
আমি কয়েকদিন দেখলাম ডিজিটাল চাও পাওয়া যায় বলে, হ্যাঁ ডিজিটাল চা। এবং আজকালকার পোলাপান যেগুলো আছে অল্প বয়সী, এরা হয়ে গেছে চালাক। দেখি যে লিখছে যে গরুর উপরে রচনা লেখো, একটা গরু আঁকাইয়া উপরে রচনা কথাটা লিখে রাখছে। তার মানে ছেলেবেলাদের চিন্তাও ডিজিটাল হয়ে গেছে, এত বড় একটা রচনা লেখার কোনো দরকার নাই, গরুর উপরে রচনা লেখছে, গরু লেখা খাইয়া উপরে রচনা কথাটা লিখে দিচ্ছে। এই যদি লাইফে আমরা আসি, আমাদেরকে আগের সেন্স স্টাইলে কাজ হবে বলে? এইসব ছেলেমেয়ের সাথে ডিল করার সময় ওলা মানে আজকাল অলরেডি ডিপ জানে ক্রিকেট খেলতে গিয়ে কুরবানির আগে আমরা এইগুলো উইকেট লাগাই ক্রিকেট খেলতে পারি। কাজে আমাদেরকে চিন্তা ভাবনা অন্যরকম করতে হবে। নিউ ফর্ম ইজ অন দ্য ওয়ে, দ্যাট উইল রিকোয়ার টোটালি নিউ অ্যাপ্রোচ। আমাদেরকে নতুন ভাবে শিখতে হবে। এই ছবিটা আজকে যদি আপনারা কোথাও যান আপনার প্রোডাক্ট নিয়ে, কেউ জিজ্ঞেস করে আপনার কোথা থেকে আসছেন, তবু আপনাদেরকে জানাই রাখি যে একটা না তো আমরা ট্রেনিং করবো না আজকে। আমি আপনাদেরকে 11:15টার সময়, আজকে যেহেতু আমরা দেরি করে শুরু করেছি, আপনাদের বলে করলাম যে আমরা যেহেতু টাইম, আজকে শুক্রবার আমাদের জুম্মার দিন, সময় দিতে হবে। আপনারা আজকে যেমন আমরা দেরি করে শুরু করেছি, আজকে আমাদের স্ট্রিক্ট 9:30টায় শুরু করার কথা ছিল, আমরা আধা ঘন্টা দেরি করে আসছি। তো দেরি করে আসলে আমার জন্য অসুবিধা হয়ে যাবে, আপনার জন্য অসুবিধা হয়ে যাবে টাইমটা মেনটেন করা। হ্যাঁ, আমার আজকে সন্ধ্যা 6টার পরে আরও একটা জায়গায় যেতে হবে, আমাকে এখানে যেমন করে 5:30টায় শেষ করতে হবে। আমি চাই না যে খুব জলদি করে আপনাদেরকে না শেখায়, এটা আমার মানে অবশ্যই হবে না। তো আমরা যেন কালকে মেক শিওর আমরা 9:30টার মধ্যে এখানে সবাই চলে আসি, সময়টা আমরা যেন মেনটেন করি। আমি 11:15টার সময়, আমি ইউজুয়ালি 11টার সময় থেকে 11:30 হাফ এন আওয়ার একটা ব্রেক দিই, কিন্তু আজকে 15 মিনিট আপনাদের দেবো আর কি এইটাতে। ওকে, 11:30টার সময় আপনাদের একটা ব্রেক দেবো, হাত পা ঝাড়া, হয়তো আমি জানি না নাস্তার ব্যবস্থা বা চা আছে কিনা, যদি থাকে ভালো, না থাকলে আমরা একটা ছবি দিয়ে দেবো এখানে, ওটা দেখে আপনারা মনে মনে আমার ইন্ডিয়া অবশ্যই নির্ভরশীল। জি হ্যাঁ লজেন, তবে আপনাদের লাঞ্চ আছে ইনশাল্লাহ, যদি আসতে পারতো না। আপনাকে বহুত রকম প্রশ্ন করতেছে আপনার এমপ্লয়ার, কিন্তু আসলে প্রশ্নের পিছনে একটাই প্রশ্ন আছে, ওইটার উত্তর যদি দিতে পারে তাহলে আপনার চাকরি হয়ে যাবে। প্রশ্নের উত্তর হচ্ছে why should I hire you? আপনাদের কেন হায়ার করবো, বাকি 99 জনকে কেন করবো? এইটা যদি আপনি তাদের বুঝাইতে পারেন তাহলে কিন্তু আপনার চাকরি হয়ে গেল। এখন অনেকে বলবেন স্যার আমাদের দেশে তো মামার জোরে এটা হয় ওটা হয়, ওনার মন্ত্রীর ভাগনা বলে চাকরি হয়ে গেছে, এইখানে এই ফর্মুলা কিভাবে কাটবে? এইখানেও ওই ফর্মুলা কাটবে। যখন প্রশ্ন আসতেছে why should I hire you, আপনাকে কেন হায়ার করবো, তখন বলবেন যে আমার মামা মন্ত্রী, বাকি 99 জনের মামা মন্ত্রী না, আমি ওদের থেকে ডিফারেন্ট। বুঝতে পারছেন? কাজে ডিফারেন্ট না হলে চাকরি হবে না। প্রেম করতে যান, 5 জনে ফুল দিতেছে, আপনি ফুলের লোক আর একটু কিছু গিফট দিলেন, আপনার চাকরি হয়ে গেল আর কি, তাই না? এরকম সমস্ত ক্ষেত্রে আপনারা ফেসবুকে দেখবেন যে দেখে দেখে সবাই লাইক দেয়, কমেন্ট দেয়, ইউ লুক বিউটিফুল, ইউ লুক ওয়ান্ডারফুল, সবাই দেয়, কিন্তু কয়েকজন আবার একটু কাটপিক করে দেয়, দেখে যে ওখানে একটা আসতেছে লাইকের পিছনে যেটা হার্ট এদিকে যেরকম ই করতেছে, কমেন্ট দিতেছে, তার মানে আরেকজনের থেকে একটু অন্যরকম হলেই চোখে পড়বেন, না হলে চোখে পড়বেন না। আর ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্টলি বেটার দেন ইউর কম্পিটিটর। আপনার কম্পিটিটর হচ্ছে একটু হলেও আপনাকে বেটার হতে হবে। তার মানে এই না যে সবসময় আমরা বলবো যে আমাদের জিনিস শ্রেষ্ঠ বানাইতে হবে, কোনো কথা না। আমি আপনাকে দিই কিভাবে একটু বেটার। 2 বন্ধু আপনার ইসে গেছে, সুন্দরবনে বেড়াতে গেছে, আমাদের সুন্দরবনে গিয়ে আর এই নৌকা থেকে নাই না, জঙ্গলের মধ্যে এক সাইডে একটা মাঠের পিছনে বসে দুজন গল্প করতেছে। হঠাৎ দেখলো জঙ্গল থেকে একটা রয়্যাল বেঙ্গল টাইগার ছুটে আসতেছে তাদের দিকে। খেয়াল হলো 2 বন্ধুর মধ্যে এক বন্ধু বাপরে করে উঠে দাঁড়াইছে, দাঁড়ায় দৌড়ানোর জন্য রেডি দিচ্ছে, আর এক বন্ধু বসে বসে জুতা ফিতা বানতেছে। এই বন্ধুটা দোস্ত তোর মাথা খারাপ হয়েছে, তুই জানিস না যে বাঘ আমাদের থেকে 3 গুণ গতিতে দৌড়ায়, তুই এই জুতা পরিস আর খালি পায়ে দৌড়াস, বাঘরে হারাতে পারবি না দৌড়ে, আগে দৌড় দে দেখি যদি জানটা বাঁচে। তো ও কাজে দোস্ত আমি তো বাঘরে হারানোর জন্য জুতা করতেছি না, আমি তোমারে হারানোর জন্য জুতা করতেছি। তার কারণ বাঘ তো আমাদের একজনরে খাইবো, আমি যদি তোমার থেকে জোরে দৌড়াইতে পারি তাহলে তো বেঁচে গেছি, ঠিক না? আমাদের কম্পিটিটর হচ্ছে ভালো হইতে হবে কি, উই হ্যাভ টু বি লিটল বিট বেটার দ্যান কম্পিটিটর। বাঘে এসে ওদের খাবো, আমাদের খাবো না, সবসময় ওরা যেটা তার থেকে অল্প একটু বেশি আমাদেরকে হইতে হবে। সেই জন্য ইউ হ্যাভ টু লার্ন টু সেল দ্য ওয়ে কাস্টমার ওয়ান্ট টু বাই, নট দ্য ওয়ে ইউ ওয়ান্ট টু সেল। তার মানে
আমাদেরকে শিখতে হবে, যদি কম্পিটিটর হতে চাই তাহলে আমাদের শিখতে হবে যে কাস্টমার কিভাবে কেনে, নট লাইক আমি কিভাবে বিক্রি করবো, আমি এখানে বিক্রি করবো, রাস্তা কিনা দাঁড়ায় কাস্টমার যারা লাগবে এসে নিয়ে যাবো, যাদের লাগবো না নিয়ে যাবো না, এরকম বিজনেস দিন শেষ হয়ে গেছে। আমার ইয়ে হচ্ছে কাস্টমার কোন দিক দিয়ে হাঁটে, কোনভাবে কথা বলে তারা এই জিনিসটা নেয়, এইভাবে আমাকে আমার জিনিসটা সেল করতে হবে আমাদের তার কাছে, সেই জিনিসটা আমাদেরকে শিখতে হবে। সো ট্রান্সলেশন যদি করি, তার মানে কাস্টমার সম্পর্কে যদি আমাদের কাস্টমার কিভাবে চায় সেভাবে যদি আমরা শিখি, তাহলে আমাদের সেলসটাকে কিভাবে করতে হবে। আজকে নেক্সট সেশন বা তারপরের সেশনে আমরা কাস্টমার সম্পর্কে জানবো, কিভাবে আপনাদের প্রোডাক্টটা একটা সার্ভিস রিলেটেড প্রোডাক্ট কিভাবে সেল করা যায়, আর ওই যে কাস্টমার ওই কম্পিটিটরের চেয়ে একটু এক্সট্রা কিভাবে দিতে হয়, সেই জিনিসটা আমি আপনাদের কাছে মজা করে শেখাবো আজকের দিনে। কালকে আমরা সেলসের অন্য জিনিস শেখাবো। তো এখানে দেখা যাচ্ছে যদি আমরা কাস্টমারের সাথে সামনে সবচেয়ে ভালো হতে চাই, অন্যদের থেকে একটু আলাদা হতে চাই, তাহলে আমাদের সেলস পার্সনরা কি হইতে হবে? আমাদের সেলস পার্সনরা হইতে হবে ব্যাঙের মতন, মানে ব্যাঙের মতো লাফায় না, মানে হইতেছে সারা পৃথিবীতে আপনি যেখানে যান, আপনি মরুভূমিতে যান আপনি ব্যাঙ পাবেন, আপনি আলাস্কার বরফে যান ওখানে যেমন ব্যাঙ আছে। ব্যাঙ হচ্ছে এমন একটা প্রাণী, তারা অ্যাডাপ্ট করতে পারে সারা পৃথিবীর যে কোনো টেম্পারেচার, যে কোনো ওয়েদার। আপনাদের মধ্যে সেই অ্যাডাপ্টেবল ক্যাপাসিটি আনতে হবে, যে যে কোনো জায়গায় যায়, যে কোনো পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর মতন আপনাদের হইতে হবে। সো উই নিড মোর নলেজেবল, অ্যাডাপ্টেবল অ্যান্ড অ্যাকশন ওরিয়েন্টেড প্রফেশনালস আপনাদেরকে হইতে হবে। বুঝতে পারছি? নট অনলি দ্যাট, আপনাদেরকে সমস্যার অনেক ক্রিয়েটিভ সমাধান আনতে হবে আর কি। জিনিসপাতি নাই, খেলা গাড়ি নাই, ব্যাগের মধ্যে ভরে লয়ে যেতে হবে, ক্রিয়েটিভ সলিউশন। যখন যেটা হাতে আছে, যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। প্রফেশনাল হু ক্যান হায়ার, মানে ব্রিং ক্রিয়েটিভ সলিউশন। শুধু ইউটিলাইজ করবেন অ্যাভেলেবল রিসোর্স, যেইটুকু রিসোর্স আছে। মোটরসাইকেল একটা বউ দুইটা আপনি কিভাবে আপনি নিয়ে যাবেন মোটরসাইকেল, ইউ ক্যান ইম্প্রোভাইজ দ্যাট। শুধু এটাই না, ক্যাম্বোডিয়াতে দেখছি মোটরসাইকেল যে ট্যাক্সি বানাইছে এতগুলো লোক উঠানো আর কি। ওইটার দেখা দেখি ইন্ডিয়ায় দেখি এই লোক দেখেন বাচ্চা কাচ্চা লয়ে যেতেছে স্কুলে। তার মানে আপনার রিসোর্স আছে অল্প, লয়ে যেতে পারবেন অনেক। তবে এই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যে কোন টাইপের মানুষ আপনারা আছে আর কি, না হলে বাচ্চা কাচ্চা সমস্যা হয়ে যাবে রিসোর্স ব্যবহারের ক্ষেত্রে আর কি বলে যেতে পারে। আপনাকে অ্যাভেলেবল রিসোর্স দিয়ে ম্যাক্সিমাম রেজাল্ট আনতে হবে আর কি। ওকে, আরেকটা কি করতে হবে? ইউ হ্যাভ টু নো হাউ টু বিল্ড গুড কাস্টমার রিলেশনশিপ। কি করে কাস্টমারের সাথে ফ্রেন্ডলি হইতে হবে, কাস্টমাইজ সার্ভিস। যত কাছের গিয়া সার্ভিস দিতে পারেন তত ভালো হবে আর কি, বুঝতে পারছেন? আপনাদের কাস্টমাইজ করে দিতে হবে। মাঝখানে দাঁত নাই, ব্রাশের মাঝখানে থাকারও তো দরকার নাই। আপনার প্রোডাক্টকে এমন ভাবে কাস্টমারে দেবেন যেটা এক্স্যাক্টলি তাদের জীবন অনুযায়ী, এবং খুব কাছের থেকে সার্ভিস যেটা কয় আর কি, বুঝছেন? ভালো মতন সার্ভিস দিবেন কাস্টমারের আর কি, যেন সবসময় খুশি থাকে। এই ধরনের সার্ভিস আপনাকে মেক শিওর এরকম মানুষজন হইতে হবে আপনাদের আর কি। দেখেন এয়ারপোর্ট চলে না বলে ফিক্সার হিসেবে দেখানো। আরেকটা কি হইতে হবে? আপনাকে ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। সেলস মানে রিস্ক, তাই না? এরকম কুমিরের নিচে মাথা দিয়ে না, আমি এটা কাট করা, আমি জীবনে এত বড় সাহসী হইনি যে কুমিরের মধ্যে মাথা দেবো। কিন্তু কথা হচ্ছে যে আজকাল বলা হয় রিস্ক অফ নট টেকিং এ রিস্ক ইজ ভেরি হাই। তার মানে আমরা যদি মনে করি আরে যাবো না, তার ভয় লাগে, তাহলে আপনি বসে থাকলে আপনার বিজনেস কোনোদিন আগাবে না। এই লোকের সাথে কথা বলবো, আমার ভয় লাগবে, যদি না দেয়, এইসব কথা আপনাকে ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। ঠিক আছে, যাই, উনি ধমক দিলে দৌড়াবো, না হইলে তো হয়ে গেল। সেটা হচ্ছে ক্যালকুলেটেড রিস্ক। বুঝতে পারছি আপনাদের? ইউ হ্যাভ টু টেক রিস্ক। আপনাদের কস্ট এফিশিয়েন্ট হইতে হবে, বেশি খরচ করা যাবে না। পানি কম থাকলে তিনজনে মিলে এরকম গোসল করার চেষ্টা চালায় না আর কি, বুঝছেন? এক পানি দিয়ে তিনজনে মোটামুটি গোসল করে ফেলতে পারবে নাকি? কস্ট এফিশিয়েন্ট হতে হবে। সো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদেরকে চেঞ্জ বা পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে হবে, তাই না? চেঞ্জ ইজ দ্য নেম অফ দ্য গেম। প্রতিদিন জিনিস চেঞ্জ হচ্ছে। সকাল 10টার সময় বা 9টার সময় আপনারা আসছেন, এখন কিন্তু আপনার 1-1.5 ঘন্টা বয়স অলরেডি বেড়ে গেছে। আপনি সেই আগের মানুষ নয়। আজকে সকালে যেভাবে ঢুকছেন, বিকালে এখান থেকে যখন বাড়াবেন, আপনি কিন্তু একটা চেঞ্জ মানুষ হয়ে গেছেন। তার মানে পরিবর্তন আমাদের জীবনের প্রতিটা সেকেন্ডে হচ্ছে, সমস্ত কিছুর পরিবর্তন। আমাদের শুধু মেন্টালিটির পরিবর্তন হচ্ছে না, এই হচ্ছে সমস্যা। যে আমার এই পরিবর্তনের সাথে খাপ খাওয়ায় আমার নিজেকেও চেঞ্জ হতে হবে, সেটা আমাদের মেন্টালিটি থাকতে হবে। হাউ টু বিকাম 21st century সাকসেস? তো বলেন যে স্যার এত মতো ভয় দেখা যায় কনটেক্সট, আমাদের কি করতে হবে? আমাদেরকে কিছু জিনিস শিখতে হবে। আমাদেরকে থিঙ্ক আউট অফ দ্য বক্স। আমাদেরকে একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করতে হবে। মানুষ যেভাবে চিন্তা করে তার থেকে একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করতে হবে। কি ব্যাপার? সেলসের জন্য
বা আপনার ব্যবসার জন্য এই তিনটা জিনিসই আপনাকে মনে রাখতে হবে। আমাদের এই তিনটা জিনিসই আজকে এবং কালকে মিলে, ইউ হ্যাভ টু বি সামওয়ান, নো সামথিং অ্যান্ড ডু সামথিং। তার মানে সফলতার জন্য আপনাকে একটা ধরনের মানুষ হতে হবে। ইউ হ্যাভ টু বি দ্য রাইট পারসন ফর সেলস। সেলসের জন্য একটা মানসিকতা দরকার আছে, এক রকমের ক্যারেক্টারিস্টিক দরকার আছে, সেটা আপনাকে বলতে হবে। নেক্সট হচ্ছে ইউ হ্যাভ টু নো সামথিং। সেলসের জন্য কিছু নলেজ আপনার দরকার, সেই নলেজ থাকতে হবে। অ্যান্ড ডু উইথ এ টেক দ্য রাইট অ্যাকশন। আপনাকে কোন কোন কাজগুলো করতে হবে, এই তিনটা জিনিস। আজকে দুদিনে আমি কিন্তু আপনাকে এই তিনটা জিনিসই মোটামুটি নিয়ে কথা বলবো। আপনাকে কেমন হতে হবে মানুষ, আপনাকে কোন জিনিসটা জানতে হবে, আর কোন কাজটা করতে হবে। বুঝতে পারছি আপনাদের? ভেরি নাইস। সো আমরা দেখি, যদি প্রথমে একটু সামারাইজ, বি যদি হয়, কি হইতে হবে? নাম্বার 1, বি দ্য রাইট পারসন ফর সেল। Become the person with right qualities, develop winning mindset, character and competency. আপনাকে একেবারে রাইট পারসন হতে হবে সেলসের জন্য। সেলসের মানুষের জন্য কিছু অঙ্গভঙ্গি দরকার, কথা বলার স্টাইল দরকার, মানুষের সাথে আপনি কিভাবে কথা বলবেন, আপনার ড্রেস আপ কেমন হবে, এইগুলো কিছু জিনিস দরকার। এবং মাইন্ডসেট, উইনিং, ক্যারেক্টার, আপনার চরিত্র কিছু ভালো থাকতে হবে। যে সব প্রমিস করে দিয়ে গেলাম, ওভার প্রমিস আন্ডার ডেলিভার, এটা হবে না। হ্যাঁ সব কিছু করে দেবো, তারপরে দেখা গেলো কিছুই না। আপনার সাথে কালকে দেখা করবো, দেখা গেলো 3 সপ্তাহ পরও দেখা হইতেছে না। তার মানে কথা রাখার মানে অনেক রকমের মেন্টালিটি আছে, ক্যারেক্টার আছে। অ্যান্ড কম্পিটেন্সিস মানে কিছু যোগ্যতা আপনার থাকতে হবে, সেই জিনিসগুলো। সো ট্রেডস হবে একটা সাকসেসফুল সেলস পারসন, আমরা যদি বলি তার মধ্যে থাকতে হবে কি? প্যাশন। সেলসকে আপনার পছন্দ করতে হবে। আপনি যেই কাজটা করেন সেই কাজটাকে আপনার পছন্দ করতে হবে। তার মানে ইউ নিড টু লাইক দিস, প্যাশনেট অ্যাবাউট ইট। যারা যেই কাজে প্যাশনেট, আমি অন্যান্য চাকরি করেছি, সেখানে আমার প্যাশন হচ্ছে ট্রেনিংয়ে বা টিচিংয়ে। তো এইখানে আমি এত বেশি পছন্দ করি, এইখানে আমার নিজেকে ডেভেলপ করেছি। আপনাদের সাথে যখন কথা বলি, আমি যখন স্টেজে থাকি, সারাটা দিন আমার কাছে মনে হয় যে সময় একভাবে চলে যাচ্ছে। তার মানে আই লাইক দিস জব। হ্যাঁ, ঠিক সেরকম সেলস আপনারা যখন করবেন, সেলসটাকে যদি মনে প্রাণে পছন্দ করেন, তাহলে কিন্তু আপনার পক্ষে সবচেয়ে সফল হওয়া সম্ভব। কারণ সারাদিন মনে হবে না যে আপনি কাজ করতেছেন, সারাদিন মনে হবে যে আমি মজা করতেছি, আর পয়সা অটোমেটিক্যালি আসতেছে। একটা জিনিস মনে রাখবেন, আমরা সবাই পয়সার পিছনে দৌড়াই, এটা কিন্তু ভুল জিনিসের জন্য দৌড়াই। পয়সা বা টাকা এটা কিন্তু কোনো ডেস্টিনেশন নাই, এটা হচ্ছে আপনার রেজাল্ট। অনেকটা ছায়ার মতন, আমাদের ছায়া ছিলেন তো সূর্য, আপনি যদি ছায়ার পিছনে দৌড়ান জীবনে এটা ধরতে পারবেন না। কিন্তু আপনার সূর্যের দিকে যদি আগান, ছায়া আপনার পিছন দৌড়াবে। ঠিক সেরকম সেলসেও আপনি যদি সেলসের প্রসেসটা জানেন, প্যাশন যদি হয়, আপনি সেলস করে যান, টাকা পয়সা নিয়ে আপনাকে চিন্তা করতে পারেন, টাকা পয়সা আপনার পিছন দেবেন। বুঝতে পারছি আপনাদের? সো ইউ হ্যাভ টু হ্যাভ প্যাশন, ইউ হ্যাভ টু ওয়ার্ক রিয়েলি হার্ড, মানে স্মার্ট ওয়ার্ক করতে হবে। ফোকাস অন ওয়ান থিং এট এ টাইম। যাই কাজটা করবেন এক একটা ফোকাস করে ওই কাজ শেষ করে আরেকটা কাজে যাবেন। ওয়ান থিং এট এ টাইম। 10টা জিনিস একসাথে ধরে কোনো সময় কাজ করবেন না। অ্যান্ড দেন কিপ পুশিং ইয়োরসেলফ। যতখানি ভালো করছেন তার থেকে আরেকটু আগে যাবেন, নিজেকে পুশ করতে হবে। কাম আপ উইথ গুড আইডিয়াস, ক্রিয়েটিভ আইডিয়াস যেটাকে বলেছি, নতুন নতুন ভালো আইডিয়া নিয়ে আসবেন। কিপ ইমপ্রুভিং, নিজেকে ইমপ্রুভ করবেন। এবং ভ্যালু বেসড সেলিং করবেন। সেলিংয়ে কোনো সময় ওই আমার এত খরচ করছে ভাই, এই জিনিস ভালো, এইসব দিয়ে না। তার কাছে যদি মূল্যটা বুঝতে পারেন, কোনো সময় প্রাইস নিয়ে আপনার সাথে ই করবে না, তাই না? আপনি একটা আপনার বাচ্চা মেয়ে নিয়ে বেরোয়েছেন, আপনার বাচ্চা মেয়েটা সবসময় মুখ গোমরা করে থাকে, হঠাৎ দেখলেন একটা খেলনা দেখে সে এমন খুশি হয়েছে, এটা নিয়ে আসে লাভালাভি করতেছে। তো ওই দোকানদারের বলেন কত দাম? স্যার এটার দাম একটু বেশি, 200 টাকা। তো নিয়ে আসলে এটা যদি 500 টাকা যেতে আজকে তাই দিতাম, কারণ আমার মেয়ের কোনো সময় এত খুশি হতে দেখিনি। তার মানে ওই যে খুশির জন্য ওই জিনিসটার ভ্যালু তার কাছে অনেক বেশি। মানুষের কাছে যদি ভ্যালু বুঝাতে পারেন, মূল্য বুঝাতে পারেন, তারা কিন্তু কোনো সময় পয়সা দিতে আপনাকে পিছপা হবে না। তো সেটা ভ্যালু বেস সেলিং করবে এবং নেভার গিভ আপ, কোনো সময় হাল ছেড়ে দেবেন না। এটি হচ্ছে সেলসের বিরাট বড় একটা গুণাবলী, একজন মানুষের মধ্যে থাকা দরকার। আর এটা কি? আপনাকে ক্রিয়েটিভ হইতে হবে। একটু আগেও দেখেছি ব্যাংক, আপনাকে নতুন নতুন সৃজনশীলতা। ব্যাংককে গিয়ে দেখলাম সবাই সমুদ্রের ধারে রেস্টুরেন্ট করছে, আর এই বেটা পানির মধ্যে চেয়ার টেবিল দিয়ে দিচ্ছে, লোক ভরে গেছে গিয়া। কয়ে যে এখানে খান, সুন্দর লাগবে, বসে ঠান্ডার মধ্যে হাতও ধুইতে সুবিধা, পানির মধ্যে আবার খাওয়ার শেষ, হাত ধুয়ে শেষ। তে জাস্ট বালুর চরের থেকে সরাই পানির মধ্যে আছে, তাতেই দেখেন ব্যবসাটা কতখানি ভালো। এবং আমি আপনাদেরকে এই ট্রেনিং থেকে গ্যারান্টি দেবো, আপনি যদি এই ট্রেনিং এর টিচিং নিয়ে যেতে পারেন, তাহলে আপনি যদি ভিক্ষাও করেন, অন্য ভোগের থেকে 10 গুণ বেশি ভিক্ষা করতে পারবেন। বলতেছি না
প্রমাণ করে দিতেছি আমেরিকার এক ফকির আছে, অন্যরা সবাই একটা বাটি নিয়ে থাকে, এইরকম 10টা বাটি সামনে রেখা, প্রত্যেকটা বাটির নিচে এক একটা ধর্মের নাম লেখছে, লেখা ওর হাতে লেখছে যে দেখি কোন ধর্মের মানুষ গরিবদের সবচেয়ে বেশি ভালোবাসে। এখন কম্পিটিশন শুরু হয়ে গেছে, বুঝতে পারছেন? মুসলমান হাইটা খ্রিস্টানরা পয়সা দিচ্ছে, তাই না? ভালোবাসে সবাই, তার মানে ভিক্ষা সবাই করে, এই বেটা ভিক্ষার নতুন ক্রিয়েটিভিটি আনছে, 10 গুণ পয়সা বানাইতেছে। এরপরে বলছি না যে আপনাদের আমি গ্যারান্টি দিতেছি যে আপনি যদি সেক্সের আসল জিনিস জানেন 10 গুণ পয়সা আর্ন করতে পারবেন। কাজে আপনাকে সেই জিনিস হইতে হবে, ইউ হ্যাভ টু বি ডিফারেন্ট, অন্যদের থেকে একটু অন্যরকম হইতে হবে। এর কোন ঘোড়াটা চোখ পড়ে আপনাদের জেব্রাটা, এটা উল্টো হয়েছে। তার মানে সবাই যেভাবে আপনি একটু অন্যভাবে করলে মানুষের চোখে পড়বেন আর কি। সো ইউ হ্যাভ টু বি ডিফারেন্ট দেন আদার্স। নেক্সট থিং হচ্ছে, মজা হচ্ছে যে আমার ছোটবেলা থেকে যেহেতু এরকম হাসি ঠাট্টা করি, আমি জানি না আপনাদের অনেকে ছোটবেলা এরকম হয়েছে কিনা। আমার আব্বা তত বেশি বলতেন, আমার আম্মা বন্ধন করতো যে আমাদের এই ছেলেটা কোনো পার্সোনালিটি নেই। আমার বলে কোনো পার্সোনালিটি নেই, অনেক কলেজ পড়া পর্যন্ত আমার বিশ্বাস ছিল যে আমার কোনো পার্সোনালিটি নেই, কারণ আমি নাকি হাসাহাসি করে বেড়াই, এই করি, এলাকা আমার পার্সোনালিটি নাই। পার্সোনালিটি আছে আমাদের পাশের পাশের মাহবুব সাহেবের ছেলে, চশমা করে এরকম করে বয়ে থাকেন, পার্সোনালিটি আছে, বেশি কথা হয় না। পরে কলেজে এসে আমি শিখলাম যে না, আমারও পার্সোনালিটি আছে, তবে এটা হাসির পার্সোনালিটি, ওটা ওরকম না। এখন সেই পার্সোনালিটিকে ক্যাপিটালাইজ করে আমি নিজে খুব বেশি প্রাউড। আমি বলি যে আমার এই পার্সোনালিটি, আমি অন্যের থেকে আলাদা, আমার নিয়ে লোকে হাসে, এটা আমার কাছে ভালো লাগে। কারণ খুব মজা করে আমি একটা কোটেশন দেখছি যে পিপল ইউজ টু লাফ অ্যাট মি বিকজ আই এম ডিফারেন্ট। মানুষ আমার দিকে তাকায় হাসে যে আমি অন্যরকম, আর আমি মানুষের দিকে তাকায় হাসি যে তোমরা সবাই কিরকম। বুঝতে পারছেন? সো আমি চাই আপনি যেন মানুষের দিকে তাকায় চিন্তা করেন যে তোমরা সবাই একই রকম, আমার দিকে তাকায় হাসো বিকজ আই এম ডিফারেন্ট, আর আমি তোমাদের দিকে তাকায় হাসি কারণ তোমরা সবাই একই রকম, তোমরা সবাই একই রকম লাগে, পারবেন মুরগির মতো। ঠিক না? সো এই কথার মনে হয় ইউ হ্যাভ টু বি ডিফারেন্ট, আর হচ্ছে ইউ হ্যাভ টু বি টাফ। আপনাকে নিজের উপরে কঠোর হতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। সেলস ইজ নট এ ভেরি ইজি জব। এখানে আপনি যদি কাজ করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। কিন্তু খুব সুন্দর একটা কথা আছে যে লাইফ ইজ টাফ, বাট ইফ ইউ আর টাফ অন ইয়োরসেলফ লাইফ উইল বি ইনফিনিটলি ইজি ফর ইউ। এর মানে হচ্ছে জীবনটা খুব কঠিন, কিন্তু আপনি যদি নিজের উপরে কঠোর হন তাহলে জীবনটা আপনার কাছে সহজ হবে। ঠিক কিনা? তাহলে আপনাকে সেই কঠোর সেই কাজগুলো করতে হবে। বিকাম অ্যান অপরচুনিস্ট, এটাকে বলা হয় সুযোগের সন্ধানী হতে হবে আপনাকে। যারা সেলসে যারা থাকে তারা জানে সুযোগটাকে কখন ব্যবহার করতে হয়, কোন সময় রাইট সুযোগ, কোন সময় মানুষের সাথে কথা বলতে হবে। জাস্ট মানুষ এমনি বসে রয়েছে, আপনি গিয়ে সেল করা শুরু করলেন, এটা কিন্তু না। ইউ হ্যাভ টু নো এক্স্যাক্টলি কোন সময় সুযোগ এবং কখন রাইট সুযোগ আসে। সুযোগের সন্ধানে কি করে মানুষজন কমপ্লেন করতেছে, এই জন্যই সফল ব্যবসায়ী এবং মানুষের মধ্যে পার্থক্য। সেটা হচ্ছে মানুষ কমপ্লেন করছে এই এলাকায় চুরি ডাকাতি বেড়ে গেছে, বা এই এলাকা শেষ, এই এলাকা থেকে বাইরে যেতে দেবো, জীবন শেষ। আরেকজন মুচকে হাসতেছে, জব অপরচুনিটি কয়েছে এইবার পাওয়া, তারপরে কোলাপসেবল গেট, তারপরে সিসি ক্যামেরা, বিক্রি করে ফাটায় ফেলানো, এলাকায় চুরি বাড়ছে, তার মানে তো সবচেয়ে ভালো। বাংলাদেশের ডেঙ্গু মশা নিয়ে এইরকম চিল্লাচিল্লি, কতজন মানুষ বড় লোক হয়েছে আপনার জানেন এই ডেঙ্গু মশার কারণে। আপনার সেই অটোমাস ক্রিম ট্রিম তো পাওয়া যেতেছে না, মশারি বিক্রি করে ফাটায় ফেলাইতেছে লোকজন ডেঙ্গু মশার কারণে। তারপরে এই বিভিন্ন ওষুধ এইসব বিক্রি করে, তার মানে যেখানেই সমস্যা এখানে অপরচুনিটি। আপনাকে অপরচুনিস্ট হতে হবে। কিছুদিন আগে আমি একটা দেখছিলাম, খবরে দেখতেছিলাম, তাড়াতাড়ি ফটো তুলে রেখে দিয়েছি। বেশ কিছুদিন আগে আমাদের একটা বিরাট হরতাল টরতাল হয়েছিল, চারিদিকে মারামারি, তারপরে আগুন টাগুন লাগাই দিছে গাড়িতে, মোটর সাইকেলে, সবাই পালাইছে, পুলিশ কাটফিউ দিছে। আর এই লোক দেখে ওই আগুন থেকে সিগারেট ধরাইতেছে। মানে সবাই দেখতেছে এটা ভয়ের, আর ওদের অপরচুনিটি যে মোটর সাইকেল পড়তেছে, এটা সিগারেটটা ধরাইলে, তাই না? আপনাদেরকে অপরচুনিটিকে কাজে লাগাইতে হবে। সেটা হচ্ছে যে সবসময় ভয় দেখলেই হবে না, সি অপরচুনিটি ওয়ার এভরিওয়ান সিজ প্রবলেম। এটা হচ্ছে সেলস পারসনদের কাজ। এখানে আপনারা বোধহয় অনেক ট্রেনিং এইসব বলা হয় যে গ্লাসের মধ্যে কি অপটিমিস্ট আর প্যাসিমিস্ট বলে, যারা হতাশাবাদী আর আশাবাদী। হতাশাবাদী আশাবাদী একই গ্লাসের দিকে তাকাইয়া দেখে যে একজন দেখে যে গ্লাস অর্ধেক খালি, আর একজন দেখে যে গ্লাস পুরো ভরা। মানে আশাবাদী দেখে গ্লাস ভরা মানে অর্ধেক ভরা, আরেকজন দেখে অর্ধেক খালি। তো এইটা নিয়ে দুজনে তর্ক করতেছে যেটা অর্ধেক ভরা না অর্ধেক খালি। এমন সময় দেখে নিচে একটা চিঠি লেখা। চিঠিটা কি করে, ভাই ডিয়ার হতাশাবাদী আর আশাবাদী, তোমরা যখন গ্লাসটা অর্ধেক খালি এবং ভরা নিয়ে
বিতর্ক করতেছো, ওই সময় গ্লাসের পানি আমি খাই বলেছি। ইতি অপরচুনিস্ট, সুবিধাবাদী। বুঝতে পারছেন? আপনাদের হয়তো সুবিধাবাদী। অন্যদের তর্ক করতে দেন, গ্লাস পূর্ণ খালে যত তর্ক করতেছে গ্লাসের পানি খাই, আপনি অন্যদিকে চলে গেলেন যে ভাই আমি সুবিধাবাদী। ওকে, সো ইউ হ্যাভ টু বি অপরচুনিস্ট, ইউ হ্যাভ টু বি এ গুড কমিউনিকেটর। কিভাবে মানুষের সাথে কমিউনিকেট করতে হবে সেই জিনিস আপনাকে জানতে হবে। এন্ড সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই ফর্মুলাটা আমি কালকে আপনাদের সাথে বলবো, যেটার মাধ্যমে আমি একজন জেনিটর, একজন সুইপার থেকে একটা কোম্পানির হেড অফ সেলস আমি চলে আসছিলাম, রিজিওনাল জেনারেল ম্যানেজার হয়েছি। সেটা হচ্ছে আর কিছুই না, বিকাম দ্য বেস্ট ইন হোয়াট এভার ইউ ডু। সোজা কথা, যেই কাজটা করতেছেন এই কাজে আপনার চেয়ে ভালো আর কেউ হইতে পারবে না, এই গ্যারান্টি আপনাকে দিতে হবে। তার মানে যত ছোট কাজই করেন এটা যদি আপনি সবচেয়ে ভালোভাবে শিখেন, সবচেয়ে ভালোভাবে করেন, দেন ইউ ক্যান বিকাম দ্য বেস্ট। সো আমাদের মধ্যে 11:30 বেজে গেছে না? সো স্যার, আমরা এই পর্যন্ত রেখে আমরা একটা 15 মিনিটের ব্রেক আপনারা পাবেন। ব্রেক সম্পর্কে আপনাদেরকে দু একটা কথা বলবেন, 15 মিনিট ধরে নাকি না 1 মিনিট স্যার আসেন। থ্যাংক ইউ। 15 মিনিট পরে আমরা আবার শুরু করব। আমরা স্যারের দীর্ঘক্ষণ প্রশিক্ষণ নিলাম, আমরা এখন ছোট্ট একটা 15 মিনিটের ব্রেক। আমরা কোনো রকমে অন্যদিকে যাচ্ছি না, শুধু একটা কথা আপনাদের সাথে শেয়ার করবো, স্যারের আইডিয়াগুলো কিন্তু আজকে আমাদের সবার কাছে নিতে হবে। ইয়েস আর নো? কারণ এই আইডিয়াগুলোই আপনার কাজে লাগবে। এটা ওই আনন্দ দেওয়ার প্রশিক্ষণ নয়, স্যার আগেই বলেছেন একটা কর্পোরেট ট্রেনিং। একটা কথা মনে রাখবেন, one idea from an educational books, magazine or any workshop like this training can make you $1,000, even $10,000 or more. সো আমাদেরকে এই আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে আমাদের নিজেদের ব্যক্তি জীবনকে সফল করতে হবে। প্রস্তুত তো আমরা সবাই? ওকে, থ্যাংক ইউ।